আমাকে ধোঁয়াশা দেখাবেন না। আমি জানতে চাই, বম্বর বদল থেকে শুরু করে মধ্যচরখালি পর্যন্ত কার হুকুমে চলে? কে সে লোক যার নামে পুরো আন্ডারওয়ার্ল্ড আজ থরথর করে কাঁপছে? স্যার, আপনি আগ্নেয়গিরির উপর বসে তার তাপমাত্রা মাপতে চাইছেন? তার নাম নেওয়া মানে নিজের মৃত্যু পড়ায় সই করা। সে কোনো মানুষ নয় স্যার, সে একজন অজয় শক্তি। লোকে তাকে নিলয় বলে চেনে ঠিকই, কিন্তু আসলে সে হলো সেই বাঘ যে শিকার করার আগে কোনো শব্দ করে না। নিলয় মাত্র একটা নাম, কিভাবে পুরো দুনিয়ার গডফাদার দেশ পয়েন্ট নিচে রাখতে পারে? অসম্ভব শব্দটা তার রক্তে নেই স্যার। বছর চারেক আগের কথা। দুবাইয়ের সেই দানব ডন কাসিমের কথা মনে আছে? কাসিম নিজেকে অপরাজয় ভাবত, কিন্তু একদিন তার ডেরায় এক অদ্ভুত পার্সেল পৌঁছায়। ভেতরে ছিল একটা পোড়া সিগারেট আর এক টুকরা কয়লা। পরদিন সকালে কাসিমকে পাওয়া গেল তার নিজের প্রাসাদের ছাদে, হাত পা বাঁধা অবস্থায়। কোনো চিৎকার হয়নি, কোনো গুলি চলেনি, শুধু তার কপালের উপর কয়লা দিয়ে লেখা ছিল একটি নাম, নিলয়। সেই দিন থেকে আন্ডারওয়ার্ল্ডে বুঝে গেছে নতুন গডফাদার সিংহাসনে বসেছে। নিলয়ের এই সাম্রাজ্য কোনো উপহার ছিল না, এটি ছিল এক প্রচণ্ড অভাব আর প্রতিজ্ঞার ফসল। সেই জীর্ণ বস্তিতে মরণাপন্ন মায়ের হাত ধরে এক ছোট্ট শিশু যে স্বপ্ন দেখেছিল, আজ তা এক বিশাল মরিপ্রুহ। নিলয়ের হাত শক্ত করে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে। নিলয়, শোন বাপ, এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। এখানে তুই যদি মাথা নিচু করে থাকিস তবে সবাই তোকে পিষে দিবে, কিন্তু তুই যদি পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়াস তবে এই পৃথিবী তোর পায়ে এসে চুমু খাবে। আমি চাই না তুই আমার মতো অভাবে মরিস। তুই যখন এই পৃথিবী ছাড়বি তখন যেন এই দুনিয়ার সবচাইতে বেশি ক্ষমতা আর ধন সম্পদ তোর হাতে থাকে। এটা আমার শেষ ইচ্ছা। মায়ের শান্ত চোখে চোখ রেখে বলল, মা, তুমি দেখে যাও, এই অভাবের আগুন দিয়ে আমি এমন এক সিংহাসন বানাবো যেখানে শুধু সোনা আর লোহার দাপট চলবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারা আমার নাম শুনলেও রাস্তা ছেড়ে পালাবে। বর্তমান সময় বন্দর নগরীর এক অন্ধকার ডার্ক ইয়ার্ড। একটি বিশাল জাহাজ নোঙর করেছে, যার কোনো পতাকা নেই, কোনো পরিচয় নেই। কিন্তু সেই জাহাজ থেকে যখন কালো রঙের কাঠের বাক্সগুলো নামানো হচ্ছে, তখন উপস্থিত পাহারাদারদের হাত কাঁপছে। প্রতিটি বাক্সের গায়ে খোদাই করা আছে একটি বিশেষ চিহ্ন, একটি আগুনের ফুলকি আর একটি হাতুড়ি। সেটি শহরের বর্তমান মাফিয়া ডন। ফোনে চিৎকার করে, শোন, আমাকে বাঁচা। সে শহরে ঢুকে পড়েছে। আমার লোকগুলো তাকে দেখে অস্ত্র ফেলে পালিয়ে গেছে। সে কোনো ঘোষণা দিয়ে আসেনি, সে একা এসেছে। তার চোখের দিকে তাকালে নাকি কলিজা শুকিয়ে যায়। অন্ধকারের ওপাশ থেকে কেবল দেশলাই জ্বলার শব্দ শোনা যায়। সেটি অনেক দিন তো রাজত্ব করলে সূর্য যখন ওঠে তখন প্রদীপকে নিভে যেতে হয়। তুমি এই শহরের মালিক ছিলে, কিন্তু এখন সময় হয়েছে চাবিটা আসল গডফাদারের কাছে ফিরিয়ে দেওয়ার। কাল ভোরের আলো দেখার আগে যদি শহর না ছাড়ো তবে তোমার এই দামি বাড়িটাই হবে তোমার কবর। পুরো আন্ডারওয়ার্ল্ড এই হুমকি বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। ডন সেটি যে এক ইশারায় শহর নিয়ন্ত্রণ করতে, সে আজ এক অদেখা ছায়ার ভয়ে শহর ছাড়ছে। কিন্তু নিলয়ের লক্ষ্য কেবল একটা শহর নয়, তার নজর বহু দূরে, যেখানে ব্ল্যাক হোল নামক এক রহস্যময় খনি আছে, যেখানে মাটির নিচে লুকানো আছে অফুরন্ত সম্পদ আর অন্ধকার এক ইতিহাস। ভাই, সব কিছু রেডি, কিন্তু ব্ল্যাক হোল এলাকায় ঢোকা মানে সরাসরি মৃত্যুর মুখে যাওয়া। ওখানে সূর্যবর্ধন আর তার দানব বাহিনী রাজত্ব করে। আপনি সেখানে একজন সাধারণ মজদুর সেজে যাবেন। আপনার ওই গডফাদার ইমেজ কি ওখানে ধুলোবালিতে হারিয়ে যাবে না? আশরাফ, বাঘ যখন বড় শিকার ধরে তখন সে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। সিংহাসন দখল করতে হলে আগে মাটির নিচের খবর নিতে হয়। আমি ওখানে সম্রাট হয়ে নয়, ওদের যমদূত হয়ে ঢুকবো। ওরা ভাবছে ওরা দানব, ওদের মনে করিয়ে দেব যে দানবদের শাসন করার জন্য এক রক স্টারের জন্ম হয়েছে। ব্ল্যাক হোল খনির
সেই বিশালাকার মরচে ধরা লোহার ফটক। হাজার হাজার দাসের মতো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সেই দীর্ঘ লাইনের একদম শেষে দাঁড়িয়ে আছে এক শান্ত চেহারার যুবক। তার পরনে ছেঁড়া মলিন জামা, কিন্তু তার হাঁটার ভঙ্গি আর চোখের গভীরতা বলছে সে এখানে দাস হতে আসেনি, সে এসেছে এই নরকের মালিক হতে। খনির লাল মাটি আজ এক নতুন রাজার আগমনের গন্ধ পাচ্ছে। ব্ল্যাক হোল দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে বিশালাকার এক ক্ষত, কিন্তু যারা এর ভেতরে কাজ করে তারা জানে এটি আসলে একটি জ্যান্ত নরক। চারদিকে পাথরের দেয়াল আর সশস্ত্র কমান্ডোদের পাহারা। এখানে বাতাসের চেয়ে ধুলো বেশি আর জীবনের চেয়ে রক্তের দাম বেশি। ভারী লোহার ফটকটি যখন ক্যাস ক্যাস শব্দে খুলে গেল, তখন শত শত অভুক্ত মানুষকে পশুর মতো ট্রাক থেকে নামানো হলো। সেই ধুলোর ঝড়ের ভেতর থেকে শান্তভাবে হেঁটে এলো এক যুবক। তার সারা মুখে কাদা মাখা, কিন্তু তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছে সে এই মাটির মালিক হতে এসেছে। পাহারাদারদের চাবুকের শব্দ আর মানুষের আর্তনাদে আকাশ ভারী হয়ে আছে। লাইনের শুরুতে দাঁড়িয়ে আছে সূর্যবর্ধনের প্রধান সেনাপতি আজগর। তার হাতে এক রক্তমাখা তলোয়ার আর চোখে পৈশাচিক আনন্দ। উঁচু মারার উপর দাঁড়িয়ে গর্জন করে, শোন তোরা, এই গেটের ভেতরে তোদের কোনো ভগবান নেই, কোনো পরিবার নেই। তাদের শ্বাস নেওয়া বা না নেওয়া আমার মর্জির ওপর। কেউ যদি উপরের দিকে তাকাস তার চোখ আমি খুবলে নেব। এখানে কাঁধের গতি কমলে তোদের জ্যান্ত পুঁতে ফেলা হবে। মনে রাখবি, তোদের শরীর এখানে টিকে, কিন্তু তোদের আত্মা ওই গেটের বাইরে মরে যায়। সবাই যখন ভয়ে কুকুরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তখন লাইনের একদম শেষে দাঁড়িয়ে থাকা সেই যুবকটি ধীর পায়ে মাথা উঁচু করলো। সে সরকারি আজগরের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো ভয় নেই, ছিল এক আদিম শিকারের হিংস্রতা। পাশের এক বৃদ্ধ শ্রমিক আতঙ্কে যুবকের শার্টের হাতা টেনে ধরলো, ফিসফিস করে, ওরে পাগল, নিচু হো। উপরের দিকে তাকালে ওরা চোখ তুলে নেয়। আমাদের মতো পোড়া কপালের লোকেদের মান সম্মান থাকতেই নেই বাবা। শুধু বেঁচে থাকার জন্য মাটি ঘুরে যা। দয়া করে মাথা নিচু কর বাবা। বৃদ্ধের দিকে না তাকিয়েই স্থির কণ্ঠে, চাচা, মাথা নিচু করে বেঁচে থাকাটা জীবনের অপমান। ওরা ওপর থেকে আমাদের শাসন করছে কারণ আমরা নিচু হয়ে আছি। যেদিন আমরা সোজা হয়ে দাঁড়াবো সেদিন ওরা আমাদের পায়ের নিচে থাকবে। আমি এখানে মাথা নিচু করতে আসিনি চাচা, আমি ওদের মস্তক নিতে এসেছি। প্রথম দিনেই নিলয়কে পাঠানো হলো খনির সব চাইতে বিপজ্জনক স্তরে। সেখানে মাটির গভীরে অক্সিজেনের অভাব আর অসহ্য গরম। হাজার হাজার মানুষ পাথর ভাঙছে। ঠিক তখনই একজন নিষ্ঠুর প্রহরী এক ছোট্ট বাচ্চাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, কারণ সে এক বালতি কয়লা বইতে পারছিল না। বাচ্চাটা যখন ক্ষুধার জ্বালায় কাঁদছিল, প্রহরী তার বুট জুতো দিয়ে বাচ্চাটার হাত পাড়িয়ে ধরলো। অট্ট হাসি দিয়ে বলল, এই ছোট কুত্তা, কাজ কর। খাবার খাওয়ার জন্য এখানে আসিসনি। তোদের রক্ত দিয়ে আমি এইখানে ভেজাবো। কাজ কর, না এলে এই কয়লার নিচেই তোকে চাপা দেব। পুরো খনি এলাকা থমকে গেল। প্রহরীর হাতে চাবুক আর নিচে যন্ত্রণায় কাতরানো একটা শিশু। কেউ এগিয়ে এলো না, সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে একটা হাতুড়ি মাটিতে পড়ার প্রচণ্ড ধাতব শব্দ শোনা গেল। ধুলোবাড়ির পর্দা সরিয়ে এগিয়ে এলো সেই দীর্ঘদেহী যুবক। প্রহরীর সামনে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে বলল, বাচ্চাটার হাত থেকে জুতোটা সরিয়ে নে, নইলে তোর পুরো শরীরটা এই মাটিতে পুঁততে আমার 1 সেকেন্ডও লাগবে না। অবাক হয়ে রাগে ফেটে পড়ল। কি বললি কুত্তা? তুই জানিস আমি কে? আমি এই ব্ল্যাক হোলের জম। আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস তোর হলো কি করে? নিলয় প্রহরীর গলা এক হাতে লোহার মতো শক্ত করে চেপে ধরে শূন্যে তোলে। তুই যদি জম হোস তবে আমি তোর স্রষ্টা। তোকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, আর আজ আমি তোকে নরকে ফেরত পাঠাবো। মনে রাখিস, আমি সাধারণ কেউ নই, আমি তোর জমেরও বাপ। এক প্রচণ্ড আছাড়। প্রহরীর হাড় ভেঙে চুরমার হয় শব্দে পুরো খনি প্রকম্পিত হলো। ওপরের বারান্দায় দাঁড়িয়ে থাকা পাহারাদাররা হকচকিয়ে গেল।
হাজার হাজার শ্রমিকরা তাদের হাতের কাজ ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই আগন্তুকের দিকে। ব্ল্যাক হোলের ইতিহাসে আজ প্রথমবার কেউ একজন সরাসরি মৃত্যুর মুখে দাঁড়িয়ে হাসছে। পাহারাদাররা যখন বন্দুক তাক করলো, নিলয় কেবল তার পকেট থেকে সেই পরিচিত সিগারেটের প্যাকেট বের করলো। ধীর লয়ে সিগারেট জ্বালিয়ে ওপরের সেনাপতি আজগরের দিকে তাকিয়ে, আজগর গরুরাকে গিয়ে বলিস বোম্বে থেকে ওর আসল গডফাদার চলে এসেছে। আজ থেকে এই খনির সোনা আর তোদের হবে না, এই সোনা হবে আমার মায়ের, আর এই খনির মালিক এখন আমি। পুরো খনিতে যেন বিদ্যুৎ খেলে গেল। শ্রমিকদের চোখে এক অদ্ভুত আশা দেখা গেল। নিলয় জানে সে আজ মৌচাকে ঢিল মেরেছে। এবার শুরু হবে আসল ধ্বংসলীলা। ওপর থেকে শত শত রাইফেল নিলয়ের দিকে তাক করা হলো, কিন্তু নিলয়ের চোখে কোনো পলক পড়ল না। সে কেবল তার হাতের সেই ভারী হাতুড়িটা শক্ত করে ধরল। নিলয়ের কানে যেন সেই পুরনো গম্ভীর কণ্ঠ ভেসে এলো, নিলয়, তুই যখন মরবি তখন যেন পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর মানুষ হিসেবে মরিস। দয়া করিস না ওদের, যারা দুর্বলকে অত্যাচার করে। ঠিক তখনই সুড়ঙ্গের গভীর থেকে এক বিশাল সাইরেন বেজে উঠল। সূর্যবর্ধনের ছোট ছেলে রুদ্র এক বিশাল সেনা দল নিয়ে খনির দিকে এগিয়ে আসছে। তার হাতে এক অদ্ভুত দর্শন তলোয়ার। সে শুনেছে এক নতুন শ্রমিক বিদ্রোহ করেছে। রুদ্র যেখানে পা রাখে সেখানে মানুষের রক্ত বয়ে যায়। দূর থেকে চিৎকার করে, কে সে? কার এত বড় সাহস যে আমার এলাকায় দাঁড়িয়ে আমার লোকের গায়ে হাত তোলে? ওকে এখনই খানিক মাঝখানে শিকল দিয়ে বেঁধে রাখা হোক, আমি নিজে গিয়ে ওর কলিজা টেনে বের করব। নিলয়কে ঘিরে ফেলল সশস্ত্র প্রহরীরা। সে অস্ত্রহীন, কিন্তু তার শরীরের দাপট বলে দিচ্ছে সে মোটেও বন্দী নয়। তাকে যখন লোহার শিকল দিয়ে পিলারের সাথে বাঁধা হলো, তখন সে রুদ্রর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। সে হাসি দেখে রুদ্রর মতো দানবের বুকেও যেন একবার ভয়ের কাঁপন লাগলো। নিলয় জানে আজ রাতটা হবে রক্তিম, কিন্তু এই অন্ধকারই তাকে তার সিংহাসনের দিকে নিয়ে যাবে। ব্ল্যাক হোল খনিক এলাকায় তখন টান টান উত্তেজনা। একদিকে কয়েক হাজার সশস্ত্র প্রহরী, অন্যদিকে কয়েক লাখ নিরস্ত্র কিন্তু ক্ষুদ্র শ্রমিক। নিলয় লোহার শিকলে বাঁধা, কিন্তু তার চোখে পরাজয় নেই। ঠিক সেই মুহূর্তে খনি এলাকার গেটে একটি কালো লিমুজিন এসে থামলো। গাড়ি থেকে নামলো এক নারী, যার পরনে দামি সাদা শাড়ি আর চোখে অন্ধকার চশমা। সে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে এবং নিলয়ের জীবনে সে একমাত্র নারী। জেবা এখানে কেন এসেছে কেউ জানে না, কিন্তু তার উপস্থিতিতে রুদ্রর মতো দানবও থমকে গেল। রুদ্রর সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায়, রুদ্র, যাকে তুমি লোহার শিকলে বেঁধে রেখেছো তার পরিচয় কি জানো? জানো কি এই লোকটার একটা ফোনের ইশারায় আজ রাতে তোমার বাবার রাজনৈতিক ক্যারিয়ার ধুলে মিশে দিতে পারে? জেবা, তুমি ভুল করছো। এই কুলিটা স্রেফ একটা চোর। ও আমার আইন ভেঙেছে। ওকে আমি এখনই সবার সামনে শেষ করব। জেবা নিলয়ের দিকে তাকালো। নিলয়ের ঠোঁটের কোণে তখনও সে বাঁকা হাসি। জেবা জানতো নিলয় এখানে ধরা দিতে আসেনি। সে এসেছে এই খনির ভেতরের সব চাইতে বড় গোপন নথি চুরি করতে, যে নথিতে লেখা আছে এই দেশের বড় বড় মন্ত্রী আর পুলিশ অফিসারদের কুকীর্তি। জেবা, তুমি এখানে এসে ভুল করলে। আজ রাতটা আমার আর রুদ্রর, মাঝখানে রাজনীতি নিয়ে এসো না। আমি শিকল পরে আছি কারণ আমি দেখতে চেয়েছিলাম এই লোহার জোর কতটুকু। নিলয় হঠাৎ এক প্রচণ্ড ঝটকায় নিজের শরীরটাকে দোলালো। শিকলগুলো যে পিলারের সাথে আটকানো ছিল, সেই পাথরের পিলারটাই হুড়মুড় করে ভেঙে পড়ল। সবাই যখন স্তম্ভিত, তখন নিলয় তার হাতের অর্ধেক ভাঙা শিকলটা নিয়ে রুদ্রর বডিগার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ল। এটা যুদ্ধ নয়, এটা ছিল এক পৈশাচিক ধ্বংসলীলা। সব ইউনিটকে অ্যালার্ট করো, ব্লক হল খনিতে বিদ্রোহ শুরু হয়েছে। আমাদের সেই লোকটাকে জানতে চাই। তার কাছে আমাদের সব গোপন ফাইল আছে। যদি সে শহর পর্যন্ত পৌঁছাতে পারে, তবে আমাদের সবার চাকরি আর জীবন দুটোই যাবে। খনি এলাকার অন্ধকার চিরে তখন ডিনামাইটের
বিস্ফোরণ ঘটেছে। নিলয় এক হাতে রুদ্রর গলা টিপে ধরে তাকে খনির খাদের কিনারায় নিয়ে গেল। চারদিকে তখন সাধারণ শ্রমিকরা প্রহরীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বছরের পর বছর ধরে চলা অন্যায়ের প্রতিশোধ আজ তারা নিচ্ছে। তোর বাবা সূর্যবর্ধন ভাবত সে এই দেশের প্রশাসনকে কিনে নিয়েছে। সে জানতো না যে তার প্রশাসনের ভেতরেই আমার লোক বসে আছে। আজ থেকে এই ব্ল্যাক হোল খনি হবে এক মুক্ত এলাকা। আর তুই হবি ইতিহাসের সেই উদাহরণ যাকে মানুষ মনে রাখবে ভয়ের প্রতীক হিসেবে। নিলয় রুদ্রকে খাদের অতল গহ্বরে ছুঁড়ে ফেলে দিল। ঠিক সেই সময় আকাশ চিরে পুলিশের হেলিকপ্টার এসে হাজির হলো। নিলয় জেবার হাত ধরে এক লাফে খনির গোপন সুড়ঙ্গের দিকে দৌড় দিল। জেবা জানে নিলয় এখন আর কেবল একজন মাফিয়া নয়, সে এখন এক সিস্টেম ব্রেকার। নিলয়, পুলিশ কিন্তু পুরো শহর ব্লক করে দিয়েছে, তুমি কোথায় লুকাবে? লুকানো আমার রক্তে নেই জেবা। আমি শহরে ফিরছি আমার সিংহাসন বুঝে নিতে। কাল সকালে খবরের কাগজে মাফিয়া বা পুলিশের খবর থাকবে না। কাল সব চ্যানেলে শুধু একটা নাম বাজবে, আয়রন কিং। একদিকে প্রশাসনের গোপন ষড়যন্ত্র, অন্যদিকে পুলিশের হাই ভোল্টেজ ড্রামা। নিলয় জানে তাকে এখন শুধু অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়েও লড়তে হবে। মাফিয়া জগতের ডনরা এখন একজোট হচ্ছে নিলয়কে মারার জন্য। কিন্তু নিলয়ের হাতে আছে সেই মাস্টার ফাইল, যা পুরো দেশকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভয় করিস না বাপ, তোর এক হাত সোনার আর অন্য হাতে লোহার। যে সোনা দিয়ে মানবে না তাকে লোহা দিয়ে বুঝিয়ে দিস। শহর যখন ঘুমাচ্ছে তখন নিলয় এক বিশাল ট্রাকে করে খনির সেই রক্তমাখা সোনা নিয়ে শহরের মেন গেটে পৌঁছালো। সামনে শত শত পুলিশের ব্যারিকেড, কিন্তু নিলয় ব্রেক কষল না। সে ট্রাকের গতি বাড়িয়ে দিল। শুরু হলো এক নতুন অধ্যায়। শহরের মেন গেটে তখন ছোট ছোট পুলিশের সাইরেন আর লাল নীল আলোর ঝলকানি। কমিশনার রহমানের নির্দেশে পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। কারোর ধারণাই ছিল না যে ব্ল্যাক হোল খনির সেই নরক চিরে একটা ট্রাক সরাসরি শহরের হৃৎপিণ্ডে আছড়ে পড়বে। নিলয়ের চালানো সেই বিশাল ট্রাক যখন পুলিশের ব্যারিকেডগুলো খেলনার মতো দুমড়ে মুচড়ে দিয়ে শহরের ভেতর ঢুকলো, তখন পুরো পুলিশ প্রশাসন হতভম্ব হয়ে গেল। নিলয় কেবল একজন ডন নয়, সে এখন একজন চলন্ত আগ্নেয়গিরি। সব ইউনিটকে বলছি, ট্রাকটাকে থামাও, দরকার হলে গুলি করো। ও যদি একবার শহরে ডনদের মিটিংয়ে পৌঁছাতে পারে তবে আমাদের কারোর রক্ষা নেই। ট্রাকটা এসে থামলো শহরের সবচাইতে বিলাসবহুল হোটেলের সামনে, যেখানে আজ আন্ডারওয়ার্ল্ডের 7 জন বড় মাফিয়া ডন এবং এই দেশের প্রভাবশালী রাজনীতিবিদরা এক গোপন মিটিংয়ে বসেছিল। তারা আলোচনা করেছিল কিভাবে নিলয়কে চিরতরে সরিয়ে দেওয়া যায়। কিন্তু তারা জানতো না, যার মৃত্যুর পরিকল্পনা তারা করছে সে এখন তাদের দরজার সামনে দাঁড়িয়ে। হোটেলের হল রুমে তারা পতন নীরবতা। মাঝখানে বসে আছে শহরের সবচাইতে ধূর্ত নেতা সালামত সাহেব। মদের গ্লাসে চুমুক দিয়ে নিলয় ছেলেটা বেশি বাড়াবাড়ি করছে। ব্ল্যাক হোল থেকে সোনা চুরি করে ভাবছে নিজেকে সম্রাট বানিয়ে ফেলবে। সেটি তুমি কি ব্যবস্থা নিয়েছ? ঠিক তখনই হলের বিশাল দরজাটা প্রচণ্ড শব্দে লাথি মেরে খুলে গেল। ধুলো আর ধোয়ার মাঝখান দিয়ে হেঁটে এলো এক যুবক। গায়ে ধুলো মাখা শার্ট, হাতে একটা রক্তমাখা লোহার রড আর ঠোঁটে সেই জ্বলন্ত সিগারেট। সে আর কেউ নয়, নিলয়। ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে এসে, ডনদের মিটিং চলছে আর মেইন গডফাদারকে আমন্ত্রণ জানানো হয়নি, এটা তো বড় অন্যায় সালামত সাহেব। নিলয়, তোমার এত বড় সাহস, পুলিশের বেষ্টনী ভেঙে এখানে প্রবেশ করেছ? তুমি জানো এই ঘরে যারা বসে আছে তারা এক ইশারায় পুরো দেশ অচল করে দিতে পারে। টেবিলের উপর রক্তমাখা লোহার রডটা সজোরে গেঁথে বলল, এই দেশ আপনারা অচল করেন না, অচল করেন সেই গরিব মানুষগুলো যারা খনিতে ঘাম ঝরায়। আর আমি আজ তাদের সবার হয়ে আপনাদের ইস্তফা নিতে এসেছি। সালামত সাহেব, এই যে দেখুন আপনার সেই মাস্টার ফাইল। নিলয় টেবিলের ওপর একটা কালো ফাইল ছুঁড়ে দিল। ফাইলটা খোলা মাত্রই সালামত সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেখানে শহরের প্রতিটা প্রভাবশালী মানুষের কালো টাকার হিসাব আর খুনের রেকর্ড আছে। নিলয় শুধু খনি আর দখল করেনি, সে পুরো দেশের ক্ষমতার চাবিটা নিজের হাতে নিয়ে এসেছে। হঠাৎ
হলের পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ে। নিলয়, এখান থেকে চলো। পুলিশ পুরো হোটেল ঘিরে ফেলেছে। কমিশনার রহমান নিচে কমান্ডো পজিশন নিয়েছে। তারা তোমার জ্যান্ত ছাড়বে না। জেবা, বাঘ যখন শিকারীকেও শিকার করে ফেলে তখন সে পালানোর পথ খোঁজে না, সে খোঁজে পরবর্তী টার্গেট। ঠিক তখনই হোটেলের বাইরে থেকে মাইকে কমিশনার রহমানের কণ্ঠ শোনা গেল। নিলয়, তুমি চারদিক থেকে ঘেরা হয়ে আছো। আত্মসমর্পণ করো, নইলে আমরা ভেতরে ঢুকে গুলি চালাতে বাধ্য হব। নিলয় জানালার পাশে গিয়ে দাঁড়ালো। নিচে কয়েকশো পুলিশ কমান্ডোর রাইফেল তাক করে আছে। শহরের সাধারণ জনগণও দূর থেকে ভিড় জমিয়েছে। তারা শুনেছে ব্ল্যাক হোল খনির সেই ক্রাতার কথা। নিলয় জানতো আজ তাকে সাধারণ মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে হবে। পকেট থেকে ফোন বের করে, কমিশনার রহমান, আপনার কমান্ডোদের বলুন অস্ত্র নামাতে, কারণ আমি যদি হোটেলের এই বারান্দা থেকে একটা ইশারা করি তবে এই শহরের প্রতিটি সাধারণ মানুষ এখন আপনার পুলিশের উপর ঝাঁপিয়ে পড়বে। আমি আজ একা আসিনি, আমি সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে এসেছি। পুরো শহর তখন থমথমে। মাফিয়ারা ভয়ে টেবিলের নিচে লুকানো জায়গা খুঁজছে। রাজনীতিবিদেরা ঘামছে। আর নিলয় বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এক অট্টহাসি দিল। সে জানতো আজ থেকে পুলিশের ডান্ডা নয়, বরং তাদের হাতে লোহা কথা বলবে। জেবা নিলয়ের পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি যা শুরু করেছো নিলয়, এর শেষ কিন্তু খুব ভয়ানক হতে পারে। এই আন্ডারওয়ার্ল্ড আর রাজনীতির লড়াইয়ে আমাদের ভালোবাসা কি টিকবে? জেবা, ভালোবাসা মানে শুধু প্রেম নয়, ভালোবাসা মানে এক অপরিসীম ক্ষমতা। আমি এই শহরটাকে এমন এক নরক বানাবো যাতে এখান থেকে নতুন কোনো স্বর্গ জন্ম নিতে পারে। কমিশনার রহমান যদি আজ আমাকে গুলি করে তবে কাল এই শহর জ্বলবে, আর যদি সে আমাকে ছেড়ে দেয় তবে কাল থেকে এই শহর আমার ইশারায় চলবে। হঠাৎ হোটেলের নিচে থেকে চিৎকার শোনা গেল। হাজার হাজার সাধারণ মানুষ পুলিশের ব্যারিকেড ভেঙে হোটেলের সামনে চলে এসেছে। তারা নিলয়ের জয়ধ্বনি দিচ্ছে। কমিশনার রহমান বুঝতে পারলেন আজ নিলয়কে গ্রেফতার করা মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। নিলয়, তুই এখন শুধু একটা মানুষ নস, তুই এখন এক আশা। এই সিংহাসন তোর প্রাপ্য। আজ থেকে এই শহরের আইন হবে একটাই, যা নিলয় বলবে তাই হবে। সালামত সাহেব, আপনার ফাইলটা আমার কাছেই থাকলো। কাল সকালে রাজভবনে দেখা হবে। নিলয় জেবার হাত ধরে ধীর পায়ে হোটেলের লিফটের দিকে এগিয়ে গেল। কমিশনার রহমান আর তার পুলিশ বাহিনী কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে এক সাধারণ যুবক পুরো দেশের ক্ষমতাকে পকেট নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু নিলয় জানে শত্রু কেবল সামনে নেই, শত্রু আছে তার ঘরের ভেতরেও। মাফিয়া জগতের জন্য গডফাদাররা এখন এক ভয়ঙ্কর প্ল্যান করছে। নিলয়কে এখন নিজের প্রেম আর সিংহাসন দুইটাই বাঁচাতে হবে। শহরের বুক চিরে যখন ভোরের প্রথম আলো ফুটল তখন রাজপথের চেহারা বদলে গেছে। যে শহরে একসময় পুলিশের বুটের শব্দে কাঁপত, আর সেই শহর নিলয়ের নাম জপছে। বিলাসবহুল সেই হোটেলের ওপরের সুইটে বসে নিলয় তার চিরচেনা স্টাইলে জানালার কাচের দিকে তাকিয়ে আছে। নিচে হাজার হাজার মানুষের ভিড়, তাদের চোখে এক নতুন আশার আলো। কিন্তু নিলয় জানে এই ভিড়ের মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য বিষধর সাপ, যারা দিনের আলোয় তাকে সালাম করে কিন্তু রাতের অন্ধকারে তার পিঠে ছুরি মারার জন্য ধার দেয়। নিলয় আজ আর সেই মলিন শার্ট পরা কুলি নয়। তার পরনে এখন কুচকুচে কালো রঙের দামি থ্রি পিস স্যুট, চোখে ডার্ক সানগ্লাস। সে এখন এই শহরের হর্তাকর্তা বিধাতা, কিন্তু ক্ষমতার চূড়ায় বসলে একাকিত্ব আর আতঙ্ক বাড়ে, যা নিলয় ভালো করে বুঝতে পারছে। এমন সময় আশরাফ রুমে ঢুকে মাথা নিচু করে, ভাই, সালামত সাহেব আর কমিশনার রহমান নিজে অপেক্ষা করছেন। তার সাদা পতাকা নিয়ে এসেছেন। আপনি যা চেয়েছিলেন সেই সব সত্য তারা সই করতে রাজি, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা? নিলয়ের ডিকশনারিতে সমস্যা বলে কিছু নেই আশরাফ, খুলে বল খবর কি? আমাদের ভিতরের কেউ একজন খবর পাচার করছে। ব্ল্যাক হোল খনি থেকে যে মাস্টার ফাইলটা আপনি এনেছিলেন তার একটা কপি এখন পাশের দেশের বড় মাফিয়া ডন সুলতান এর হাতে পৌঁছে গেছে। সুলতান ঘোষণা দিয়েছে আজ রাতের মধ্যে সে শহরে ঢুকবে এবং নিলয়কে তার সাম্রাজ্য সহ গুড়িয়ে দেবে।
আমাদের নিজস্ব টিমের মধ্যে কেউ একজন এই বিশ্বাসঘাতকতা করেছে। নিলয় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিশ্বাসঘাতকতা এই শব্দটা নিলয় সব চাইতে বেশি ঘৃণা করে। সে ধীর পায়ে তার টেবিলের ওপর রাখা সেই পুরনো লোহার রডটার কাছে গেল। দামি স্যুটের সাথে ওই জং ধরা রডটা বড্ড বেমানান, কিন্তু ওটাই নিলয়ের আসল পরিচয়। আশরাফ, বাঘ যখন শিকারীকেও বিশ্বাস করতে শুরু করে তখনই সে মারা পড়ে। আমি আজ পর্যন্ত কাউকে বিশ্বাস করিনি, শুধু তোমাকে ছাড়া। এখন তুমিই খুঁজে বের করো সেই সাপটাকে যে আমার থালায় খেয়ে আমার বুকেই ছোবল মারতে চায়। ঠিক সেই সময় জেবা রুমে ঢুকলো, তার চোখে জল। সে জানে নিলয় এখন যে যুদ্ধের দিকে যাচ্ছে সেখান থেকে ফেরার পথ নেই। আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হওয়া মানেই নিজের প্রেমকে বলি দেওয়া। জেবা নিলয়ের কাছে গিয়ে তার হাতটা ধরে। নিলয়, চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। এই সোনাই ক্ষমতা আমাদের কোনো সুখ দেবে না। সুলতান এক ভয়ঙ্কর জানোয়ার, সে কাউকে ক্ষমা করে না। প্রশাসনও এখন তোমার বিরুদ্ধে একজোট হচ্ছে। জেবা, পালানোটা ভীরুদের কাজ। আমি আমার মাকে কথা দিয়েছিলাম আমি বিশ্বের সবচাইতে ক্ষমতাধর মানুষ হব। মাঝপথে থেমে যাওয়া মানে আমার মায়ের ইচ্ছাকে অপমান করা। সুলতান আসুক, সাথে তার পুরো বাহিনী নিয়ে আসুক। আমি দেখতে চাই তার রক্তে লোহার জোর বেশি। নিচে ডাইনিং হলে সালামত সাহেব আর কমিশনার রহমান ভয়ে ঘামছেন। নিলয় যখন লিফট থেকে বের হয়ে হলের মাঝখানে এসে দাঁড়ালো তখন পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। নিলয়ের হাঁটার শব্দ যেন প্রতিটি মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। নিলয় সাহেব, আমরা আপনার সব শর্তে মেনে নিয়েছি। এই শহরের প্রতিটি ব্যবসা, প্রতিটি ডন এখন আপনার নামে। কিন্তু সুলতানের হাত থেকে আমাদেরকে বাঁচান। সেই যদি একবার শহরে হানা দেয় তবে পুরো দেশ শ্মশান হয়ে যাবে। সালামত সাহেবের মুখোমুখি বসে নিলয় বলল, বাঁচানোর দায়িত্ব তো পুলিশের ছিল, তাই না কমিশনার? আপনারা যখন আমার মায়ের উপর অত্যাচার করেছিলেন তখন কোথায় ছিল আপনাদের আইন? আজ যখন আপনাদের নিজেদের যান বিপদে তখন মাফিয়ার পায়ে এসে পড়েছেন। ভুলে যান নিলয়, এখন পরিস্থিতি ভিন্ন। আমাদের সম্মিলিত শক্তি সুলতানকে রুখতে হবে। সে কিন্তু কোনো সাধারণ গ্যাংস্টার নয়, সে আন্তর্জাতিক চক্রের লোক। সুলতান যদি চক্র হয় তবে আমি সেই চক্রের কেন্দ্রবিন্দু। কমিশনার, আপনার পুলিশ ফোর্সকে বলুন শহরের সীমানা থেকে সরে যেতে। আজ রাতে যা হবে তা কোনো আইন দেখবে না। আজ রাতে শুধু বিচার হবে। গল্পে এবার বড় এক টুইস্ট এলো। নিলয়ের বিশ্বস্ত বডিগার্ডদের একজন, যে 16 বছর ধরে নিলয়ের সাথে ছায়ের মতো ছিল, রনি, সে হঠাৎ তার পকেট থেকে গান বের করে নিলয়ের মাথার পেছনে তাক করলো। হলের সবাই চিৎকার করে উঠল। আশরাফ স্তম্ভিত হয়ে গেল। রনি স্কোর হাসি দিয়ে, সরি ভাই, সুলতান আমাকে আপনাকে মারার জন্য 10 গুণ বেশি দাম দিচ্ছে। আপনার সময় শেষ। ব্ল্যাক হোলের ওই ফাইলটা সুলতান পেয়ে গেছে। আপনি এখন একাই লড়ুন। নিলয় কোনো নড়চড় করল না। সে শান্তভাবে আরেকটা সিগারেট ধরালো। তার চোখে কোনো ভয়ের লেশমাত্র নেই। সে যেন জানতো এই মুহূর্তটা আসবে। রনি, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, কিন্তু তুমি ভুলে গেছো আমি আয়রন কিং হওয়ার আগে এক অন্ধকার ডকের সাধারণ কুলি ছিলাম। আমার পিঠের পেছনেও চোখ আছে। এক পলকের মধ্যে নিলয় তার হাতের জ্বলন্ত সিগারেটটা রনির চোখের উপর চেপে ধরলো। রনি ব্যথায় চিৎকার করে ওঠার আগে নিলয়ের টেবিলের উপর থেকে সেই জং ধরা লোহার রডটা দিয়ে রনির বুক চিরে ফেলল। পুরো হলরুম রক্তে ভিজে গেল। বিশ্বাসঘাতকতার শাস্তি নিলয় নিজের হাতে দিল। রক্তমাখা রডটা মাটিতে ছুঁড়ে মেরে বলল, আশরাফ, সবাইকে খবর দাও, সুলতানের জন্য আমাদের স্পেশাল ওয়েলকাম রেডি করতে বলো। শহর আজ জ্বলবে না। আজ শহর শুধু দেখবে কিভাবে যমরাজ উৎসব করে। নিচে সাধারণ জনগণের ভিড়ে মিশে থাকা সুলতানের গুপ্তচরেরা দ্রুত খবর পাঠালো নিলয় এখন এক আহত বাঘ, যে আরো বেশি ভয়ঙ্কর। জেবা বারান্দায় দাঁড়িয়ে দেখছে শহর যেন এক আগ্নেয়গিরির ওপর বসে আছে। পুলিশ পিছু হটেছে, রাজনীতিবিদরা পালিয়েছে, আর শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে কেবল এক রকস্টার গডফাদার নিলয়। নিলয়ের কানে যেন সেই স্বর্গীয় কণ্ঠস্বর আবার প্রতিধ্বনিত হলো, নিলয়, একা লড়াই করাটা আসলেই রাজত্ব। কেউ পাশে না থাকলেও তোর লোহার হাত তোকে পথ দেখাবে।
রাত 10টা। শহরের গেটে সুলতানের বিশাল কনভয় এসে থামলো। কয়েকশো বুলেট প্রুফ গাড়ি আর কয়েক হাজার সশস্ত্র স্নাইপার। অন্যদিকে শহরের ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা নিলয়। তার হাতে কোনো বড় অস্ত্র নেই, আছে কেবল তার জেদ আর মায়ের সে আশীর্বাদ। এদিকে গাড়ি থেকে নেমে দূরবীন দিয়ে নিলয়কে দেখে অট্টহাসি দিল। শুরু হলো এক মহাপ্রলয়। ব্রিজের উপর ডিনামাইটের বিস্ফোরণ ঘটল। নিলয় একাই ঝাঁপিয়ে পড়ল সুলতানের হাজার হাজার সৈন্যের ওপর। এটা কোনো যুদ্ধ নয়, এটা ছিল এক পৈশাচিক শক্তির লড়াই। নিলয় আজ শুধু নিজের জন্য লড়ছে না, সে লড়ছে তার সিংহাসন আর অস্তিত্বের জন্য। শহরের আকাশ আজ লাল হয়ে আছে, কিন্তু সেটা ভোরের সূর্য নয়, বরং সুলতানের কনভয়ের ছড়ানো বারুদের ধোঁয়া। ব্রিজের উপর একা দাঁড়িয়ে থাকা নিলয়কে ঘিরে ফেলেছে 7 জন বড় মাফিয়ার সম্মিলিত বাহিনী। শেরি কাসিম এবং আরো 5 জন গডফাদার, যারা এক সময় নিলয়ের পায়ে পড়ে থাকতো, আজ তারা সুলতানের সাথে হাত মিলিয়েছে। তারা বুঝে গেছে নিলয় বেঁচে থাকলে তাদের কালো ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই আজ রাতে তারা কোনো নীতি মানবে না। আজ রাতে শুধু শিকার হবে। অট্টহাসি দিয়ে গাড়ির উপর দাঁড়িয়েছে। সুলতান, বাঘকে খাঁচায় ধরা যায়, কিন্তু তাকে পোষ মানানো যায় না। তোরা সবাই মিলে এসেছিস কারণ তোরা একা আমাকে মারার সাহস পাসনি। এটাই আমার সবচাইতে বড় জয়। হঠাৎ চারপাশ থেকে স্নাইপারের গুলি শুরু হলো। নিলয় একের পর এক বুলেট বুক পেতে নিচ্ছে, কিন্তু সে থামছে না। সে সুলতানের দিকে লক্ষ্য করে তার সেই লোহার রডটা ছুঁড়ে মারল। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক বিশাল বিস্ফোরণ ঘটল। ব্রিজের একটা বড় অংশ ধসে পড়ল উত্তাল নদীর বুকে। নিলয় ছিটকে পড়ল অগ্নিকুণ্ডের মাঝখানে। দূর থেকে চিৎকার করে দৌড়ে আসতে চাইল, কিন্তু পুলিশ কমিশনার রহমান তাকে আটকে দিলেন। জেবা চোখের সামনে দেখল নিলয়কে ঘিরে থাকা আগুনের গোলাটা নদীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। পরদিন সকালে খবরের কাগজের হেডলাইন হলো, আন্ডারওয়াটার সম্রাট নিলয় আর নেই। পুরো শহর নিস্তব্ধ হয়ে গেল। মাফিয়ারা খুশিতে স্যাম্পেন খুলল। পুলিশ ফাইল বন্ধ করে দিল। সাধারণ মানুষ যারা নিলয়কে নিয়ে স্বপ্ন দেখেছিল, তারা আবার অন্ধকারে গর্তে ঢুকে পড়ল। সুলতান আর তার দলবল শহরটাকে নরক বানিয়ে ফেলল। 7-8 বছর পর শহরের চেহারা এখন বিভৎস। দিনের আলোতেও মেয়েরা বাইরে বের হতে ভয় পায়। পথে ঘাটে খুন, ধর্ষণ আর চাঁদাবাজি এখন নিত্য দৈনিক ব্যাপার। পুলিশ এখন মাফিয়াদের চাকর হয়ে গেছে। সাধারণ মানুষ এখন শুধু দীর্ঘশ্বাস ফেলে আর সেই আয়রন কিং এর কথা মনে করে, যে একদিন তাদের জন্য বুক চিতিয়ে লড়েছিল। ঠিক এই অরাজকতার মাঝে শহরের সব চাইতে নামি সিটি কলেজে এক নতুন ছাত্র ভর্তি হয়েছে। নাম তার আরিয়ান। একদম শান্ত ইনোসেন্ট সে যুবক। চোখের চশমা, কাঁধে ব্যাগ আর সব সময় বইয়ে মুখ গুজে থাকে সে। কেউ তার সাথে কথা বললে সে লাজুক হেসে এড়িয়ে যায়। কলেজের ক্যান্টিন। শহরের সব চাইতে বড় মাফিয়ার ছেলে ভিকি তার দলবল নিয়ে এক ছাত্রীকে হেনস্থা করেছে। ক্যান্টিনের সবাই মাথা নিচু করে আছে, কারণ ভিকির সাথে লাগা মানে মরণ। একটা মেয়ের হাত ধরে টেনে, কিরে, খুব তো দেমাক তোর। জানিস আমি কে? আমার বাবা এই শহরের সুলতানের ডান হাত। আমার কথা না শুনলে তোকে তুলে নিয়ে যাব, কেউ বাঁচাতে আসবে না। আরিয়ান ওরফে নিলয় ক্যান্টিনের এক কোণে বসে কফি খাচ্ছিল। সে ধীর পায়ে ভিকির দিকে এগিয়ে এলো। তার সেই চশমার আড়ালে চোখ দুটো কিন্তু সাধারণ কোনো ছাত্রের মতো নয়। আরিয়ান ভিকিকে বলল, ভাইয়া, মেয়েটিকে ছেড়ে দিন, ও তো ভয় পাচ্ছে। আমরা এখানে পড়তে এসেছি, মারামারি করতে নয়। আরে, নতুন মুরগি এসেছে নীতি কথা শোনাতে। এই চশমিশ, তুই জানিস কার সামনে দাঁড়িয়ে আছিস? যা এখান থেকে, না হলে তোর চশমা তোর চোখের ভিতর ঢুকিয়ে দেব। ভিকি আরিয়ানের কলার চেপে ধরল এবং তাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। আরিয়ানের ব্যাগ থেকে বইগুলো ছড়িয়ে পড়ল। আরিয়ান মাথা নিচু করে বসে রইল। সবাই ভাবলো আরিয়ান একজন কাপুরুষ, কিন্তু কেউ লক্ষ্য করলো না আরিয়ানের হাতের মুঠি লোহার মতো শক্ত হয়ে গেছে। তার চোখের মণি তখন এক পুরনো আগ্নেয়গিরির মতো জ্বলছে। মাটি থেকে তার বইগুলো কুড়িয়ে নিতে নিতে নিচু স্বরে বলল, অন্যায় করা যেমন পাপ,
অন্যায় সহ্য করাও তেমন পাপ। আমি শুধু দেখতে এসেছিলাম এই শহরটা কতটা নিচে নেমেছে। সেই রাতেই শহরের ডার্ক ইয়াঞ্জে এক ভয়াবহ ঘটনা ঘটল। সুলতানের 10 জন বডিগার্ড যারা মদের আসরে মেতেছিল, তারা হঠাৎ দেখলো অন্ধকারের মাঝখান থেকে এক ছায়া বেরিয়ে আসছে। তার পরনে কালো হুডি, হাতে কোনো আধুনিক বন্দুক নেই, আছে কেবল এক টুকরো জং ধরা লোহার রড। আমি যমরাজ। 8 বছর আগে তোরা যাকে মেরে ফেলেছিলি, আজ সে তোদের হিসাব নিতে এসেছে। শুরু হলো এক পৈশাচিক ধ্বংসলীলা। 7 বছর আগেকার সে একই স্টাইল, সে একই শক্তি। মাত্র 2 মিনিটে 10 জন সশস্ত্র ডনকে রক্ত গঙ্গার মাঝখানে শুয়ে দিল সেই রহস্যময় যুবক। সে যাওয়ার আগে দেয়ালে রক্ত দিয়ে লিখে দিয়ে গেল, আই এম ব্যাক। পরদিন সকালে পুরো শহরে হুলুস থুলুস পড়ে গেল। সুলতান খবর পেয়ে সিংহাসন থেকে লাফিয়ে উঠল। তার হাত কাঁপতে শুরু করলো। সে ভাবলো এটা কি কোনো ভূতের কাজ নাকি? সেই শ্যাডো কিং ফিরে এসেছে। বর্তমানে যে এক বৃদ্ধ ভিখারির বেশে স্টেশনে থাকে, সেই খবর শুনে আকাশের দিকে তাকিয়ে হাসলো। সে জানতো তার ভাই মরেনি। সে জানতো নিলয় ঠিকই ফিরবে যখন পাপের ঘোড়া পূর্ণ হবে। জেবা এখন সে একজন সমাজসেবী। সে যখন সেই ডার্ক ইয়ার্ডের ছবিটা দেখলো, তার চোখের জল বাদ মানল না। সে সেই হাতের লেখা চেনে। সে জানে তার নিলয় ফিরে এসেছে। কিন্তু কোথায় সে? এই ইনোসেন্ট আরিয়ানের পেছনে যে আসল গডফাদার লুকিয়ে আছে, তা কি কেউ ধরতে পারবে? নিলয়ের কানে যেন সেই গুমোট আওয়াজে বলে উঠলেন, নিলয়, এবারের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়, এবারের লড়াই ন্যায়ের জন্য। ধ্বংস করে দে সেই রাজত্ব যা তোকে আর তোর মানুষকে কষ্ট দিয়েছে। শহরের বুকে 8 বছর পর আবার সেই পরিচিত আতঙ্কের ছায়া নামতে শুরু করেছে। ডার্ক ইয়ার্ডের সেই 10টি লাশের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি গলিতে। সুলতান এখন আর শান্তিতে ঘুমাতে পারছে না। সে তার বিশাল প্রাসাদের চারপাশে নিরাপত্তা 4 গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু সে জানে না যে শত্রু তার প্রাসাদের বাইরে নয়, শত্রু মিশে আছে এই শহরের ভিড়ের মাঝে। দিনের আলোয় শহরটা এক শান্ত রূপ ধারণ করে। সিটি কলেজের করিডোর দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছে আরিয়ান। চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে সস্তা একটা সাইড ব্যাগ। তাকে দেখলে যে কেউ ভাববে সে খুব সাধারণ কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু সেই চশমার কাচের আড়ালে লুকিয়ে আছে এক জোড়া আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। কলেজের লাইব্রেরি। আরিয়ান টেবিলের এক কোণে বসে খুব মন দিয়ে একটা পুরনো আইনের বই পড়ছে। ঠিক সেই সময় সেখানে ঢুকলো কলেজের সব চাইতে প্রভাবশালী আর অহংকারী মেয়ে তানিয়া, যে শহরের ডেপুটি কমিশনারের মেয়ে। তানিয়ার সাথে আছে তার 4-5 জন চামচা। তখন তানিয়া আরিয়ানের টেবিলের ওপর সজোরে একটা চাপড় দিয়ে, এই চাশমিশ, এই টেবিলটা আমার। তুই জানিস না এখানে আমি ছাড়া কেউ বসে না? সাহস তো কম না তোর। দুঃখিত তানিয়া, আমি জানতাম না এটা আপনার জায়গা। আমি এখনই উঠে যাচ্ছি। আসলে আমি তো নতুন, তো তাই নিয়মগুলো ঠিক বুঝি না। নিয়ম আমি বানাই এই কলেজে। যা এখান থেকে। আর শোন, কাল থেকে তোকে আবার এই লাইব্রেরিতে না দেখি। পড়াশোনা করে তুই কি করবি? তোদের মতো ফালতু ছেলেদের দিয়ে এই শহরের ড্রেন পরিষ্কার করানো উচিত। আরিয়ান কোনো প্রতিবাদ করল না। সে খুব ধীর পায়ে বইগুলো ব্যাগে ভরে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে থাকা ভিকি আর তার দলবল আরিয়ানকে দেখে হাসাহাসি করছিল। ভিকি আরিয়ানের পায়ে পা দিয়ে তাকে ল্যাং মারল। আরিয়ান মাটিতে পড়ে গেল। তার চশমাটা সিটকে দূরে গিয়ে পড়ল। আরিয়ানের চুলের মুঠি ধরে তুলে, কিরে ইনোসেন্ট কোকা, তানিয়ার কাছে জারি খেয়ে এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিস? মনে রাখবি, এই শহরে থাকতে হলে আমাদের পায়ে পড়ে থাকতে হবে। তোর ওই চশমাটা যেমন আমি চাইলে এক পাড়া দিয়ে ভেঙে দিতে পারি, তেমনি তোর হাড়গুলো গুঁড়ো করে দিতে পারি। আমি খুব সাধারণ মানুষ ভাইয়া। আপনারা বড় লোক, আপনাদের অনেক ক্ষমতা। আমি আপনাদের সাথে লড়তে পারবো না। আমাকে মাফ করে দিন। আরিয়ান চলে যাওয়ার পর ভিকি তার বন্ধুদের বলল, শালা একদম ভীতু। এই শহরের এরকম ভীতুদের জন্যই তো আমাদের রাজত্ব চলে। কিন্তু ভিকি জানতো না আরিয়ান তখন মাথা নিচু করে চলে যাচ্ছিল। তখন তার ঠোঁটের কোণে ছিল এক পৈশাচিক হাসি।
সে মনে মনে বলেছিল, ভিকি তোর সময় ফুরিয়ে আসছে। যে হাত দিয়ে আজ আমাকে ল্যাং মারলি, সে হাতটা কাল এই শহরের রাস্তায় পড়ে থাকবে। রাত 10টা। শহরটা যখন কৃত্রিম আলোয় সেজেছে, তখন আন্ডারওয়ার্ল্ডের এক গোপন আস্তানায় সুলতানের সেকেন্ড ইন কমান্ড কালা জাহাঙ্গীর বসে তার কালো টাকার হিসাব করছিল। চারদিকে সশস্ত্র পাহারাদার। জাহাঙ্গীর এই শহরের ড্রাগ সাপ্লাই চেইনের প্রধান। তার ইশারায় হাজার হাজার তরুণের জীবন ধ্বংস হয়ে গেছে। হঠাৎ আস্তানার সব লাইট একসাথে নিভে গেল। জেনারেটর চালু হওয়ার আগে অন্ধকারের ভেতর থেকে ডেসে এলো একটা অদ্ভুত শীষ দেওয়ার শব্দ, যে শীষটা শুনলে 8 বছর আগে মানুষের রক্ত হিম হয়ে যেত। কালা জাহাঙ্গীর ভীতু গলায় চিৎকার করে। অন্ধকারের ভেতর থেকে একটা ছায়া ধীর পায়ে এগিয়ে এলো। তার পরনে কালো হুডি, হাতে কোনো বন্দুক নেই, আছে কেবল সেই চিরচেনা জংধরা লোহার রড। পাহারাদাররা যখন গুলি করার চেষ্টা করলো, দেখলো তাদের বন্দুকের ম্যাগাজিনগুলো উধাও। কেউ একজন চোখের পলকে তাদের নিরস্ত্র করে দিয়েছে। হুডটা সরিয়ে জাহাঙ্গীরের মুখোমুখি দাঁড়িয়ে আরিয়ান। জাহাঙ্গীর, মনে আছে 8 বছর আগে তুই আমার মায়ের ওষুধের দোকানটা জ্বালিয়ে দিয়েছিলি? তুই ভেবেছিলি নিলয় মরে গেছে, কিন্তু নিলয় মরে না জাহাঙ্গীর। সে ফিরে আসে যখন পাপের ঘোড়া উপচে পড়ে। এই শহরের প্রতিটি ড্রাগস প্যাকেট মানে একটা মায়ের চোখের জল। তুই টাকা দিবি? তুই তো নিজের জীবনের দামও দিতে পারবি না। নিলয় টাকা চায় না জাহাঙ্গীর, নিলয় চায় বিচার। সে রাতে জাহাঙ্গীরের আস্তানায় যা ঘটল তা ছিল এক পৈশাচিক ধ্বংসযজ্ঞ। পরদিন সকালে জাহাঙ্গীরের লাশ পাওয়া গেল শহরের সিটি গেটের ওপরে ঝোলানো অবস্থায়। তার শরীরের প্রতিটি হাড় চুরমার হয়ে গেছে। তার বুকের ওপর রক্ত দিয়ে লেখা ছিল, আন্ডারওয়ার্ল্ডের পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো। সকালে কলেজে যথারীতি আরিয়ান হাজির। সে আগের মতোই শান্ত, আগের মতোই ইনোসেন্ট। লাইব্রেরির সেই কোনায় বসে সে আবার বই পড়ছে। তানিয়া আর ভিকি যখন কলেজে ঢুকলো, তারা দেখলো পুরো কলেজে থমথমে পরিবেশ। জাহাঙ্গীরের মৃত্যুর খবর তাদের কানেও পৌঁছেছে। তানিয়া এখন আরিয়ানকে দেখে আগের মতো সহজ সাহস পেল না। তার মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করলো। জেবা এখন শহরের একজন নামকরা সাংবাদিক। সে জাহাঙ্গীরের লাশের ছবিটা দেখে থমকে গেল। সে তার অফিসের ড্রয়ার থেকে 8 বছর আগের একটা ডায়েরি বের করলো। ডায়েরির ভেতরে সেই একই হাতের লেখা। জেবা বিড়বিড় করে বলল, নীলু, তুমি ফিরে এসেছো? কোথায়? কিন্তু কোথায় তুমি? এই শহরের কোনো ছদ্মবেশের আড়ালে তুমি নিজেকে লুকিয়ে রেখেছো? বৃদ্ধ ভিখারি আশরাফ স্টেশনে বসে কাগজের টুকরোটা পড়ছিল। সে হাসলো। সে জানতো তার ভাই কাজ শুরু করে দিয়েছে। সে তার তালিমারা ঝোলা থেকে একটা পুরনো ওয়াকি টকি বের করলো, যা সে 8 বছর ধরে সযত্নে লুকিয়ে রেখেছিল। আশরাফ মৃদু স্বরে, ভাই, প্রথম উইকেট উড়ে গেছে। পুরো আন্ডারওয়ার্ল্ড এখন কাঁপছে। সুলতান আজ রাতে মিটিং ডেকেছে, সাবধান থেকো। আরিয়ান লাইব্রেরির ভেতরে বসে তার শার্ট ওয়াচে ম্যাচটা দেখল। সে বইয়ের পাতা উল্টে মুচকে হাসলো। তার চোখের চশমায় প্রতিফলিত হচ্ছে এই শহরের আগামীর ধ্বংসের ছবি। সুলতান, তুমি তো কেবল সেনাপতি হারিয়েছিস, রাজা তো এখনো চেক বোর্ডে পা রাখেনি। কলেজের এই ইনোসেন্ট ছেলেটি যেদিন তোমার দরজায় দাঁড়াবে, সেদিন তোমার সিংহাসন হবে তোমার চিতা। আরিয়ানের কানে যেন সেই দৈবত বাণী বেজে উঠল। নিলয়, লড়াই যখন সত্যের হয়, তখন ছদ্মবেশও একটা অস্ত্র। ভেঙে ফেল ওদের অহংকার। শহর এখন এক অদ্ভুত আতঙ্কে থমকে আছে। কালা জাহাঙ্গীরের সেই বিভৎস মৃত্যু আর আন্ডারওয়ার্ল্ডের একের পর এক পতন প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। ডকইয়ার্ডের পর সিটি গেটে ঝোলানো লাশটি প্রমাণ করে দিচ্ছে যে শহরের এমন কেউ ঢুকেছে যার কোনো রেকর্ড নেই, কোনো ছবি নেই। সুলতানের মতো বড় বড় মাফিয়ারা এখন একে অপরকে সন্দেহের চোখে দেখছে। সুলতান তার গোপন বাঙ্গারে বসে ভাবছে, এটা কি পুলিশের কোনো নতুন অপারেশন, নাকি পুরনো কোনো শত্রু চিতার মতো ফিরে এসেছে?
শহরের সিটি কলেজ। ভোরের মিষ্টি রোদে কলেজের মাঠটা শান্ত। আরিয়ান গাছের নিচে একা বসে একটা পুরনো জ্যামিতি বক্সের কাটাছেঁড়া নিয়ে কি যেন ভাবছে। তার চশমাটা নাকের ডগায় ঝুলে আছে, চুলগুলো অবিন্যস্ত। তাকে দেখে মনে হয় গত রাতে সে এক মুহূর্তের জন্য ঘুমায়নি। তানিয়া তার দামি এসইউভি গাড়ি থেকে নেমে আরিয়ানের দিকে তাচ্ছিলের হাসি দিয়ে এগিয়ে এলো। কি রে আরিয়ান, আজ লাইব্রেরিতে যাসনি? কাল তো খুব ঝাড়ি খেয়েছিস, ভয় পেয়েছিস নাকি? আরিয়ান চমকে উঠে মাথা তুলল। না তানিয়া, আসলে জ্যামিতির একটা অঙ্ক মেলাতে পারছিলাম না। আর ভয়, ওটা তো বড় লোকদের জন্য। আমাদের মতো গরিবদের ভয় পেয়ে লাভ কি? পেটে ক্ষুধা থাকলে ভয় এমনিতেই পালিয়ে যায়। তানিয়া ব্রু কুচকে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, তোর কথাগুলো ইদানিং কেমন জানি অদ্ভুত শোনায়। আচ্ছা আরিয়ান, তুই তো রাতে হোস্টেলে থাকিস। গত রাতে সিটি গেটের দিকে কোনো হইচই শুনেছিস? লোকে বলছে ওখানে কালা জাহাঙ্গীরকে কেউ একজন খুব নিষ্ঠুরভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। কালা জাহাঙ্গীরকে কোনো সিনেমাটিক ক্যারেক্টার? আমি তো ভাই পড়ার বাইরে কিছু জানি না। তবে সকালে শুনলাম পুলিশ নাকি রাস্তা ব্লক করে রেখেছে। খুব ভয়ঙ্কর কিছু হয়েছে মনে হয়। তানিয়া আর কিছু না বলে চলে গেল, কিন্তু তার মনে খটকা রয়ে গেল। আরিয়ান ছেলেটা বড্ড বেশি ইনোসেন্ট, নাকি এই ইনোসেন্টটাই একটা পর্দা। অন্যদিকে শহরের ডেপুটি কমিশনারের অফিসে এক জরুরি মিটিং চলছে। কমিশনার রহমান খুব অস্থিরভাবে পায়চারি করছেন। বছর পর আবার সেই একই প্যাটার্ন, সেই একই রকম নিষ্ঠুরতা। কিন্তু 8 বছর আগে যাকে আমরা শেষ করেছিলাম সে তো ফিরে আসার কথা নয়। ডক ইরাত থেকে সিটি গেট, প্রতিটা জায়গায় খুন হয়েছে লোহার রড দিয়ে, বন্দুক ব্যবহার করা হয়নি। কে এই লোক? স্যার, আন্ডারওয়ার্ল্ডের ডনরা এখন একজোট হচ্ছে। সুলতান আজ রাতে শহরের একটা পুরনো জুট মিলে সব গ্যাং লিডারদের ডেকেছে। তারা নাকি নিজেদের মধ্যে বিচার করবে যে কার লোক এই কাজগুলা করছে। আমার মনে হয় এখানে হানা দেওয়া উচিত। রাত 1টা, শহরের পরিত্যক্ত সেই জুট মিল। চারদিকে সশস্ত্র পাহারাদার, হাতে একে 47। ভেতরে মশাল জ্বলছে। শহরের 7টি বড় গ্যাংয়ের লিডারেরা গোল হয়ে বসে আছে। মাঝখানে সুলতান, তার মুখটা পাথরের মতো শক্ত। সুলতান সবার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে। ভাই, আমরা কেউ কিছু জানি না, তবে গুজব আছে সেই ছায়াটা কোনো মানুষ নয়, সে একটা প্রেতাত্মা। সে নাকি দেয়ালের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। তার সামনে দাঁড়ালে নাকি মানুষ হাত পা অবশ হয়ে যায়। ঠিক সেই সময় জুট মিলের টিনের চালায় একটা খটখট শব্দ হলো। পাহারাদাররা সাথে সাথে ওপরের দিকে গুলি চালালো, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎ একটা ভারী লোহার চেইন ওপর থেকে ঝুলে এলো, আর সেই চেনের শেষে ঝুলছে একটা রক্তমাখা শার্ট। সুলতান শার্টটা দেখে স্তব্ধ হয়ে গেল। ওটা ছিল জাহাঙ্গীরের শার্ট। অন্ধকারের ভেতর থেকে একটা ভারী গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কণ্ঠটা জুট মিলের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। সুলতান, রাজা যখন বিচার করতে আসে তখন প্রজার পালানোর পথ থাকে না। তুই যাদের সিংহাসন দিয়েছিস তাদের কবর খোঁড়ার সময় হয়ে গেছে। আজ রাতে এই ঘরে যারা বসে আছিস তাদের মধ্যে একজন কাল সকালের সূর্য দেখতে পাবি না। লটারি শুরু হোক। পুরো মিলের ভেতরে অন্ধকার হয়ে গেল। জেনারেটর কেটে দেয়া হয়েছে। শুরু হলো এলোপাথারি গোলাগুলি। পাহারাদাররা কার দিকে গুলি ছুড়ছে তারা নিজেরাই জানে না। অন্ধকারের ভেতরে কেবল দেখা যাচ্ছে একটা ছায়া, বাতাসের মতো এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর প্রতিটি ছায়ার নড়াচড়ার সাথে সাথে শোনা যাচ্ছে মানুষের হাড় ভেঙে যাওয়ার কটমট শব্দ। প্রায় 10 মিনিট পর জুট মিলের ভেতরে আবার আলো জ্বলে উঠল। সুলতান দেখল তার 7 জন গ্যাং লিডারের মধ্যে 6 জনই মেঝের উপর পড়ে আছে। তাদের কারোর শরীরে বুলেটের দাগ নেই। প্রতিটি লাশ রাখা হয়েছে এমনভাবে যেন তারা মাফিয়া ডন নয়, বরং রাস্তার জঞ্জাল। সুলতান একা দাঁড়িয়ে কাঁপছে। তার হাতে থাকা বন্দুকটা হঠাৎ করে হাত থেকে উড়ে গেল। কেউ একজন লাথি দিয়ে ওটা ফেলে দিয়েছে। কেউ এলো না। কেবল জানালার কাঁচ ভেঙে একটা ছোট চিরকুট সুলতানের পায়ের কাছে পড়ল। চিরকুটে লেখা ছিল, রাজাস খুশি, তাই তোকে আরো কয়েকটা দিন জ্যান্ত রাখা হলো।
তুই শুধু দেখবি কিভাবে তোর তাসের ঘর ধুলোয় মিশে যায়। পরদিন সকালে সিটি কলেজের হোস্টেলে আরিয়ানকে দেখা গেল। সে খুব শান্তভাবে আর ড্রয়ার গুছিয়ে রাখছে। পাশের রুমের এক বন্ধু এসে বলল, আরিয়ান, শুনলি কাল রাতে নাকি জুট মিলে এক বিশাল মারামারি হয়েছে? ডন সুলতানের সব লোক নাকি খতম। সত্যি? এত ভয়ঙ্কর ব্যাপার? এই শহরে তো আর থাকাই যাবে না দেখছি। আমার মা শুনলে তো খুব চিন্তা করবেন। আরিয়ান তার ডায়েরিটা বের করে এক কোনায় ছোট করে একটা ক্রস চিহ্ন দিল। তার ডায়েরিতে এমন অনেকগুলো নাম লেখা আছে। জেবা আজ সকালে কলেজে এসেছে একটা স্টোরি কভার করতে। সে করিডোর দিয়ে যাওয়ার সময় আরিয়ানের মুখোমুখি হলো। আরিয়ান নিচু হয়ে সালাম দিল। জেবা আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কেন জানি জেবার মনে হলো এই ইনোসেন্ট ছেলেটার চোখের গভীরতা অনেক বেশি। জবা জিজ্ঞেস করলো, তুমি কাল রাতে কোথায় ছিলে আরিয়ান? আমি তো হোস্টেলে ছিলাম ম্যাম। কাল রাতে জ্যামিতির একটা প্রজেক্ট শেষ করছিলাম। বিশ্বাস না হলে আমার রুমমেটকে জিজ্ঞেস করতে পারেন। সে আমাকে নাক ডেকে ঘুমাতেও দেখেছে। জেবা কিছু বলল না, কিন্তু তার অভিজ্ঞ চোখ বলছে এই শহরে যারা সব চাইতে বেশি ইনোসেন্ট সাজে তাদের আড়ালে লুকিয়ে থাকে সব চাইতে বড় রহস্য। আন্ডারওয়ার্ডের সেই অদৃশ্য হাত আর কলেজের এই শান্ত ছাত্র, এই দুয়ের মাঝে কি কোনো যোগসূত্র আছে, নাকি নিলয় নামটা চিরতরে মুছে গেছে? শহরের বুকে এখন এক অজানা শঙ্কার রাজত্ব। সুলতানের মতো প্রতাপশালী মাফিয়া ডন এখন নিজের ছায়া দেখলেও পিস্তল উঁচিয়ে ধরছেন। জুট মিলে সেই ধ্বংসলীলার পর আন্ডারওয়ার্ল্ডের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। সবাই এখন একে অপরকে গডফাদার হওয়ার লালসায় সন্দেহ করছে। কিন্তু প্রশাসনের অন্তরে চলছে অন্য খেলা। ডিআইজি হারুন গত কয়েক রাত ধরে এক অদ্ভুত মানসিক চাপে আছেন। তার কাছে খবর এসেছে যে এই রহস্যময় ঘাতক কেবল মাফিয়াদের মারছে না, সে প্রশাসনের গোপন ফাইলগুলোও হাতিয়ে নিচ্ছে। সিটি কলেজের কমন রুম। আরিয়ান এক কোণে বসে খুব মনোযোগ দিয়ে একটা পুরনো রেডিও সারাই করার চেষ্টা করছে। তার চশমাটা বারবার নাকের উপর থেকে নিচে নেমে যাচ্ছে, আর সে খুব বিরক্ত হয়ে সেটা ঠিক করেছে। তাকে দেখে মনে হচ্ছে দুনিয়ার কোনো খবরই তার কাছে নেই। সে শুধু এই পুরনো যন্ত্রণা নিয়ে পড়ে থাকতে চায়। আরিয়ান, তুমি কি জানো কাল রাতে ডক ইয়ার্ডে কি হয়েছে? সুলতানের 12 জন বডিগার্ডকে কেউ একজন মাত্র 10 মিনিটে জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছে। পুরো শহরে এখন পুলিশের সয়লাভ। রেডিও তারগুলো জোড়া দিতে দিতে খুব শান্ত গলায় বলল, তানিয়া, শহর যদি পুলিশের সয়লাভ হয় তবে তো ভালোই। আমরা সাধারণ ছাত্ররা শান্তিতে পড়াশোনা করতে পারবো। ডকইয়ার্ডের কথা বলছেন? ওগুলো তো মাফিয়াদের এলাকা, ওখানে তো মারামারি হবেই। আমাদের মতো ভালো ছেলেদের ওইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? তোমার এ ভালো ছেলে হওয়া নাটকটা মাঝে মাঝে অসহ্য লাগে আরিয়ান। কেন জানি মনে হয় তুমি যা দেখাচ্ছ তুমি আসলে তা নও। আচ্ছা, তোমার সাথে যে নীল রঙের ডায়েরিটা থাকে ওটা কোথায়? আরিয়ান একটু ইতস্তত করে ব্যাগ থেকে একটা নীল ডায়েরি বের করলো। এই তো এখানে। কেন তানিয়া? এখানে তো শুধু আমার অঙ্কের হিসাব আর মায়ের কিছু ওষুধের নাম লেখা। আপনি কি দেখতে চান? আরিয়ান ডায়েরিটা তানিয়ার দিকে বাড়িয়ে দিল। তানিয়া দ্রুত ডায়েরির পাতাগুলো উল্টে দেখল। সেখানে আসলেই কিছু সাধারণ হিসাব আর পড়াশোনার নোট ছাড়া আর কিছুই নেই। তানিয়া হতাশ হয়ে ডায়েরিটা ফেরত দিল। কিন্তু সে জানতো না যে আরিয়ানের আসল ডায়েরিটা তার হোস্টেলের তোষকের নিচে নয়, বরং কলেজের লাইব্রেরির এক পুরনো তাকের ভেতর লুকানো আছে। রাত 11টা। শহরের সবচাইতে সুরক্ষিত এলাকা মিন্টু রোড। এখানে বড় বড় সরকারি কর্মকর্তাদের বাসভবন। ডিআইজি হারুনের বাংলোর ভেতরে তখন এক গোপন মিটিং চলছে। সেখানে সুলতানও উপস্থিত। আজ মাফিয়া আর প্রশাসন এক টেবিলে বসেছে, কেবল এক অদৃশ্য শত্রুকে মোকাবিলা করার জন্য। সুলতান, তোমার লোকগুলো কেন এত অপদার্থ? যে ঘাতকটা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তার একটা ছবি পর্যন্ত তোমরা জোগাড় করতে পারলে না। আমি শুনেছি সে নাকি লোহা দিয়ে মানুষ মারে। এটা কি কোনো সাধারণ গ্যাংস্টারের কাজ? ঠিক সেই সময় বাংলোর সব লাইট একসাথে নিভে গেল।
হারুনের বডিগার্ডরা সাথে সাথে পজিশন নিল, কিন্তু এবারের আক্রমণটা ছিল অন্যরকম। কোনো বোমা নয়, কোনো গুলির আওয়াজ নয়, কেবল এক অদ্ভুত পচা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। হারুন আর সুলতান কাঁচতে শুরু করলেন। ওটা ছিল টিয়ার গ্যাস আর ঘুমের ওষুধের এক শক্তিশালী মিশ্রণ। অন্ধকারের মাঝখান দিয়ে সেই পরিচিত শীষ দেওয়ার শব্দ ভেসে এলো। হারুন তার ড্রয়ার থেকে পিস্তল বের করতে চাইলেন, কিন্তু দেখলেন ড্রয়ারটা আগে থেকেই বাইরে থেকে লক করে দেয়া হয়েছে। কেউ একজন এই বাংলোর ভেতরে আগে থেকে ঢুকে বসেছিল। হারুন সাহেব, 8 বছর আগে আপনি যখন সেই ফাইলগুলো জ্বালিয়ে দিয়েছিলেন তখন ভেবেছিলেন ইতিহাস মুছে গেছে, কিন্তু মাটি যখন কথা বলতে শুরু করে তখন ফাইল লাগে না। আজ আপনার সিংহাসনের পায়াগুলো আমি কেটে দিয়েছি। কাল সকালের সূর্য আপনার জন্য এক নতুন অন্ধকার নিয়ে আসবে। হারুন আর সুলতান জ্ঞান হারানোর আগে কেবল এক জোড়া জ্বলন্ত চোখ দেখতে পেলেন, যা অন্ধকারের ভেতর দিয়ে চিতার মতো জ্বলছিল। যখন তাদের জ্ঞান ফিরল, তারা দেখলেন তারা দুজনেই বাংলোর ছাদের কার্নিশে হাত পা বাঁধা অবস্থায় ঝুলে আছেন। নিচে তাকালে কয়েকশো ফুট নিচে কঠিন কংক্রিট। তাদের বুকের ওপর একটা করে চিরকুট দেওয়া হয়েছে। সুলতানের চিরকুটে লেখা ছিল, তোমার সাম্রাজ্যের চাবি এখন আমার হাতে। আর হারুনের চিরকুটে লেখা ছিল, ইনসাফ শুরু হয়ে গেছে। পরদিন সকালে জেবা ডগ ইয়ার্ডে সেই ঘটনার তদন্ত করতে গিয়ে এক অদ্ভুত সূত্র খুঁজে পেল। সে দেখল প্রতিটি লাশের পাশে একটা করে ছোট লোহার পেরেক পড়ে আছে। এই পেরেকগুলো কোনো সাধারণ হার্ডওয়্যার দোকানের নয়, এগুলো কেবল জাহাজ ভাঙার কারখানায় ব্যবহার করা হয়। জেবা বুঝতে পারল এই লোকটির সাথে সহজে পুরনো ডক ইয়ার্ডের কোনো গভীর সম্পর্ক আছে। জেবা দ্রুত সিটি কলেজে গেল আরিয়ানকে খুঁজতে। সে দেখলো আরিয়ান ক্লাসে নেই। লাইব্রেরির সেই নির্জন কোণে আরিয়ান বসে আছে, তার চোখের নিচে কালচে দাগ, যেন সে সারা রাত জেগেছিল। জেবা আরিয়ানের মুখোমুখি বসলো। আরিয়ান, তুমি কি জানো আজ সকালে ডিআইজি হারুন আর সুলতানকে কোন অবস্থায় পাওয়া গেছে? পুরো শহর তোলপাড় হয়ে যাচ্ছে। লোকে বলে এই শ্যাডো কিং নাকি আবার ফিরে এসেছে। আরিয়ান বই থেকে মুখ না তুলে অত্যন্ত শান্ত স্বরে বলল, ম্যাম, আমি শুনেছি, কিন্তু আমার মনে হয় ওটা কোনো ভূতের কাজ হতে পারে। মানুষ এত বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের সাথে কিভাবে এমন করতে পারে? আমার তো ভয় লাগছে ম্যাম। ভাবছি গ্রামে ফিরে যাব। এই শহরটা আর আগের মতো নেই। জেবা আরিয়ানের চোখের দিকে তাকালো। সে সেই চোখে কোনো ভয় দেখতে পেল না, বরং এক গভীর প্রশান্তি দেখতে পেল। জেবা মনে মনে ভাবল, এই ছেলেটি যদি ঘাতক হয় তবে সে পৃথিবীর সবচাইতে বড় অভিনেতা। জেবা যখন চলে যাচ্ছিল তখন আরিয়ান তাকে ডাকলো। ম্যাম শুনুন, আপনার গায়ের যে পারফিউম, ওটার গন্ধটা বড্ড কড়া। এই গন্ধটা অনেক দূর থেকে চেনা যায়। তদন্ত করতে গেলে মাঝে মাঝে নিজের পরিচয় আড়ালে রাখাই ভালো। জেবা থমকে গেল। আরিয়ান কিভাবে বুঝলো সে তদন্ত করছে? জেবা যখন আরিয়ানের দিকে ফিরলো, দেখলো আরিয়ান আবার বইয়ে মুখ গুজেছে। দাবার প্রতিটি খুঁটি এখন আরিয়ানের ইশারায় নড়ছে। আন্ডারওয়ার্ল্ডের সুলতান আর প্রশাসনের হারুন এখন কেবল পুতুল মাত্র। আসল পরিচালক এখন হোস্টেলের এক সাধারণ বিছানায় শুয়ে পরবর্তী চালের পরিকল্পনা করছে। আকাশ আজ মেঘাচ্ছন্ন। থমথমে আবহাওয়ার মাঝে রাজপ্রাসাদ সম এক বাংলোর বারান্দায় বসে আছে ডিআইজি হারুন। তিনি এই শহরের প্রশাসনের সবচাইতে শক্তিশালী এবং রহস্যময় ব্যক্তি। 8 বছর আগে নীল নকশা তৈরি করে যারা নিলয়কে সরিয়েছিল, হারুন ছিলেন তাদের মধ্যে প্রধান। কিন্তু আজ তার কপালে চিন্তার ভাঁজ। সুলতানের মতো বিশাল মাফিয়া ডন এখন ঘরের কোণে লুকিয়ে কাঁপছে, আর হারুনের বিশ্বস্ত নেটওয়ার্ক কোনো হদিশই পাচ্ছে না যে ঘাতক আসলে কে। সিটি কলেজের করিডোর দিয়ে আরিয়ান হেঁটে যাচ্ছে, তার কাঁধে ব্যাগ, হাতে একটা মোটা ফাইল। তাকে দেখে মনে হচ্ছে কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছে, কিন্তু কেউ জানে না ওই ফাইলের ভেতর অ্যাসাইনমেন্ট নয়, বরং ডিআইজি হারুনের গত 20 বছরের কুকীর্তির দলিল লুকানো আছে। আরিয়ানকে মাঝপথে থামিয়ে দিয়ে তানিয়া বলল, আরিয়ান, তুমি কাল আমার গিফটটা নিলে না কেন? আমি সত্যিই দুঃখিত ছিলাম। তানিয়া, ক্ষমা চাওয়াটা মহত্বের লক্ষণ, কিন্তু আমি সাধারণ মানুষ।
দামি ঘড়ি পরলে হয়তো সময়টাই হারিয়ে ফেলবো। আপনার বাবার শরীর কেমন আছে? শুনলাম ডিআইজি সাহেব ইদানিং খুব চিন্তিত। তুমি আমার বাবার কথা জানলে কি করে? আমি তো কাউকে বলিনি তিনি ডিআইজি। কলেজের ফর্ম ফিল আপ করার সময় তো সবার বাবার নাম লেখা থাকে, আমি শুধু ওটাই মনে রেখেছি। তানিয়া, আপনার বাবাকে বলবেন বেশি চিন্তা করলে রক্তচাপ বেড়ে যায়। শহরের আবহাওয়া তো বদলে যাচ্ছে, তাকে সাবধানে থাকতে বলবেন। আরিয়ান কথাটি বলে ধীর পায়ে চলে গেল। তানিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরিয়ানের গলার স্বর কি আজ একটু বেশি গম্ভীর ছিল? তানিয়ার মনে এক অজানা সংখ্যা দানা বাঁধতে শুরু করলো। সে দ্রুত তার বাবার বাংলোর দিকে রওনা দিল। রাত 12টা। ডিআইজি হারুনের বাংলোর চারদিকে কড়া নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা আর কমান্ডোরা চারপাশ ঘিরে রেখেছে। হারুন তার স্টাডি রুমে বসে একটা পুরনো ডায়েরি পড়ছিলেন। হঠাৎ তার রুমের জানালার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কোনো বুলেট নয়, একটা ছোট্ট পাথর এসে কাঁচটা ভেঙেছে। হারুন সাথে সাথে তার ড্রয়ার থেকে পিস্তল বের করলেন। কে ওখানে? কমান্ডো, ভেতরে এসো। কিন্তু কোনো কমান্ডো ভেতরে এলো না। হারুন তার ওয়াকি টকি দিয়ে যোগাযোগের চেষ্টা করলেন, কিন্তু সেখানে কেবল স্ট্যাটিক শব্দ। কেউ একজন পুরো এলাকার সিগন্যাল জ্যাম করে দিয়েছে। হঠাৎ রুমের এক কোণে রাখা টিভিটার নিচে নিজেই চালু হয়ে গেল। স্ক্রিনে কোনো ভিডিও নেই, কেবল সাদা কালো ঝিরঝিরে ছবি। আর সেই ঝিরঝিরে ছবির মাঝখান থেকে ভেসে এলো সেই অশরীরী কণ্ঠ। হারুন সাহেব, আপনার ডায়েরিতে অনেক মানুষের নাম লেখা আছে যাদের আপনি ক্ষমতার জোরে দাফন করেছেন, কিন্তু মাটির নিচ থেকে যখন হাড়গোড় কথা বলতে শুরু করে তখন পাহারাদার কাজ দেয় না। আজ রাতের শেষ প্রহরে আপনার 20 বছরের সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে। তুই যেই হোস, সামনে আয়। 8 বছর আগে যাকে আমরা মেরেছিলাম, তুই কি তার আত্মা? মানুষ কখনো ফিরে আসে না। মানুষ ফিরে আসে না হারুন সাহেব, কিন্তু আদর্শ ফিরে আসে। লোহা যেমন পুড়লে আরো শক্ত হয়, তেমনি মানুষের জেদ ও অপমানের আগুনে পুড়লে পাথরে পরিণত হয়। আপনার কমান্ডোরা বাইরে ঘুমিয়ে পড়েছে, আমি আপনার ড্রয়িং রুমে অপেক্ষা করছি। সাহস থাকলে নিচে নামুন। হারুন কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। ড্রয়িং রুমে কেবল একটা মোমবাতি জ্বলছে। সোফায় কেউ একজন বসে আছে, যার পিঠ হারুনের দিকে ফেরানো। তার পরনে কালো হুডি। হারুন পিস্তল তাক করলেন সেই ছায়ার দিকে। তোকে আজ আমি জ্যান্ত পুড়িয়ে মারব। বল তুই কে? ধীর পায়ে উঠে দাঁড়ালো, কিন্তু মুখ দেখালো না। সেই টেবিলের ওপর রাখা একটা পুরনো ফাইল হারুনের দিকে সরিয়ে দিল। ওই ফাইলে হারুনের সব অবৈধ ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে। আপনার ক্ষমতা আপনার পকেটে ছিল হারুন সাহেব, আজ আপনার পকেটটাই ফুটো হয়ে গেছে। এই ফাইলটা এখন ইন্টারপোলের হেডকোয়ার্টারে পৌঁছে গেছে। কাল সকালে সূর্য ওঠার আগে পুলিশ আপনাকে গ্রেফতার করবে, কিন্তু তার আগে আমি আপনার সাথে একটা ছোট হিসাব মেলাতে চাই। 8 বছর আগে সেই ব্রিজের উপর বিস্ফোরণটা আপনি করিয়েছিলেন। আজ সেই একই জায়গায় আপনার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। হঠাৎ বাংলোর বাইরে সাইরেনের শব্দ শোনা গেল। হারুন ভাবলেন পুলিশ তাকে বাঁচাতে এসেছে, কিন্তু না, ওটা ছিল ইনভেস্টিগেশন টিমের গাড়ি। হারুন যখন জানালার দিকে তাকিয়ে পালানোর পথ খুঁজছিলেন, সেই ছায়াটি বাতাসের মতো অদৃশ্য হয়ে গেল। কেবল একটা ছোট্ট মেডেল হারুনের পায়ের কাছে পড়ে থাকলো। মেডেলটি ছিল সিটি কলেজের বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ারের। পরদিন সকালে ডিআইজি হারুনের গ্রেফতারের খবর পুরো দেশে তোলপাড় সৃষ্টি করলো। প্রশাসন এখন কাঁপছে। জেবা হারুনের বাংলোর সামনে গিয়ে রিপোর্টিং করছিল। সে মেডেলটি খুঁজে পেল এবং দেখে চমকে উঠল। এই মেডেলটি তো আরিয়ানের পাওয়ার কথা ছিল। আরিয়ান? কিন্তু আরিয়ান তো কাল সারা রাত কলেজের হোস্টেলে তানিয়ার সাথে শেয়ার করছিল। তানিয়া নিজেই তো তা বললো। তবে এই মেডেল এখানে কিভাবে এলো? কেউ কি আরিয়ানকে ফাঁসাতে চাইছে, নাকি আরিয়ান নিজেই এক বিশাল নাটকের পরিচালক? সিটি কলেজের লাইব্রেরি। আরিয়ান বসে খুব মনোযোগ দিয়ে একটা ইংরেজি উপন্যাস পড়ছে। তানিয়া দৌড়ে তার কাছে এলো। তানিয়ার চোখে জল। সে তার বাবাকে হারানোর শোকে পাথর হয়ে গেছে। আরিয়ান, আমার বাবা, তাকে পুলিশ নিয়ে গেছে। তিনি নাকি অনেক বড় অপরাধী। তুমি বলেছিলে না সময় আমাদের আয়ত্তে থাকে। আমার সময় কেন এমন হয়ে গেল আরিয়ান? বইটা বন্ধ করে
তানিয়ার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। তানিয়া, সময় কাউকে ক্ষমা করে না। আপনার বাবা যা করেছেন তার ফল তিনি পাচ্ছেন। আমার মনে হয় আপনার এখন ধৈর্য ধরা উচিত। পৃথিবীটা গোল তানিয়া, যেখান থেকে অন্যায় শুরু হয় ঠিক সেখানেই তার শেষ হয়। আরিয়ান তানিয়াকে সান্ত্বনা দিল ঠিকই, কিন্তু তার চোখে কোনো মায়া ছিল না। সে কেবল তার পরবর্তী চালের কথা ভাবছিল। আন্ডারওয়ার্ল্ডের সুলতান এখন একা হয়ে পড়েছে। প্রশাসন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আরিয়ান জানে সুলতান এবার মরণ কামড় দেবে, কিন্তু আরিয়ানও তৈরি। কলেজের এই ইনোসেন্ট ছেলেটি আজ রাতে তার সব চাইতে বড় শিকারটি ধরবে। শহরের এক অন্ধকার গলিতে দাঁড়িয়ে সেই রহস্যময় ছায়াটি তার ডায়েরির আরেকটি পাতায় ক্রস চিহ্ন দিল। এবার কেবল একটি নাম বাকি, সুলতান। দাবা শেষ চালটি দেওয়ার সময় হয়ে গেছে। শহরের আবহাওয়া এখন বিষাক্ত। ডিআইজি হারুনের পতনের পর পুরো পুলিশ ফোর্স এখন দিশেহারা। সুলতানা বুঝতে পেরেছে তার চারপাশের দেয়ালগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। সে এখন আর কাউকে বিশ্বাস করতে পারছে না। সুলতান খবর পেয়েছে যে এই অদৃশ্য ঘাতক কেবল একাই লড়ছে না, বরং শহরের সাধারণ মানুষের ভেতরে সে এক গোপন বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। ভিখারি থেকে শুরু করে রিকশার চালক সবাই যেন এখন সেই রহস্যময় ছায়ার চোখ আর কান হয়ে কাজ করছে। সিটি কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আজ ক্যাম্পাস বেশ উত্তপ্ত। ভিকি এই নির্বাচনে জেতার জন্য পেশি শক্তি ব্যবহার করেছে। আরিয়ান ক্যাম্পাসের এক কোণে বসে খুব মন দিয়ে একটা ল্যাপটপে কোডিং করছিল। তার চোখে মুখে কোনো দুশ্চিন্তা নেই, যেন বাইরের জগতের এই অস্থিরতা তাকে স্পর্শই করে না। তানিয়া আরিয়ানের কাছে এসে ধপাস করে বসে পড়ল। আরিয়ান, তুমি জানো আমার বাবা এখন কোথায়? পুলিশ তাকে রিমান্ডে নিয়েছে। মাফিয়া সুলতানের সাথে তার সম্পর্কের সব প্রমাণ ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। কেউ একজন বাবার পার্সোনাল ইমেল হ্যাক করেছে। তুমি তো কম্পিউটার নিয়ে পড়ে থাকো, বলতে পারো এটা কিভাবে সম্ভব? তানিয়া, ইন্টারনেটে কোনো কিছুই নিরাপদ নয়। যদি কেউ চায় তবে সে আপনার ঘরের ড্রয়িং রুমের সিসিটিভি ক্যামেরা দিয়েও আপনার গোপন কথা শুনে নিতে পারে। আপনার বাবার ইমেল হ্যাক করা তো খুব সাধারণ একটা কাজ। হয়তো তিনি এমন কাউকে বিশ্বাস করেছিলেন যে তাকে ধোঁকা দিয়েছে। আমি জানি আরিয়ান, এই সব কিছু পেছনে সেই লোকটা আছে যাকে সবাই ছায়া বলছে। সে আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমি শপথ করছি আমি তাকে খুঁজে বের করবই। তানিয়া, যে অন্ধকারকে খুঁজতে যায় সে নিজেই অন্ধকারে হারিয়ে যায়। আপনার বাবার পাপের বোঝা অনেক ভারী ছিল, সেটা হয়তো সময়ের আগেই ভেঙে পড়েছে। আপনি বরং নিজের পড়াশোনায় মন দিন। আরিয়ান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সে জানে আজ রাতটা হবে এক চূড়ান্ত পরীক্ষার রাত। সুলতান আজ রাতে শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করেছে। সে তার সব সোনা আর নগদ টাকা নিয়ে সীমান্তের দিকে রওনা দেবে, কিন্তু আরিয়ান তাকে এত সহজে ছাড়বে না। রাত 12টা। শহরের উপর কণ্ঠে এক নির্জন হাইওয়ে। সুলতানের কনভয়ে 10টি বুলেট প্রুফ গাড়ি। সুলতান নিজে মাঝখানের গাড়িতে বসে ঘামছে। তার হাতে একটা সাব মেশিন গান। সে জানে আজ রাতে তাকে কেউ বাধা দেবেই। হঠাৎ হাইওয়ের দুপাশের স্ট্রিট লাইটগুলো দপ করে নিভে গেল, কিন্তু গাড়ি থামার আগে এক বিকট শব্দের প্রথম এবং শেষ গাড়িটি বিস্ফোরিত হলো। ল্যান্ডমাইন ব্যবহার করা হয়েছে। সুলতানের বাকি 8টি গাড়ি এখন মাঝখানের রাস্তায় আটকা পড়ে গেল। অন্ধকারের ভেতর থেকে কোনো শীষ নয়, এবার ভেসে এলো এক পুরনো বাংলা গানের সুর। গানটি ছিল সেই মায়ের প্রিয় গান যা নিলয় ছোটবেলায় শুনতো। বডিগার্ডরা গাড়ি থেকে নেমে এলোপাথারি গুলি চালাতে লাগলো, কিন্তু তারা কাউকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ জঙ্গল থেকে এক জোড়া সার্চ লাইট জ্বলে উঠল। সেই তীব্র আলোয় বডিগার্ডদের চোখ ধাঁধিয়ে গেল। আর সেই আলোর মাঝখান থেকে হেঁটে এলো এক দীর্ঘদেহী মানুষ। তার হাতে কোনো বন্দুক নেই, কেবল 2 হাতে 2টি ধারালো লোহার শিকল। সুলতান গাড়ির ভেতর থেকে দেখলো সেই ছায়াটি। সে পাগলের মতো গুলি করতে লাগলো, কিন্তু সেই ছায়াটি বাতাসের মতো এদিক সেদিক সরে গিয়ে প্রহরীদের একে একে নিস্তেজ করে দিচ্ছে। শিকলের আঘাতে মানুষের মাথা ফেটে যাওয়ার শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সুলতান, তুই ভেবেছিলি সোনা নিয়ে পালিয়ে যাবি? এই সোনা তো মানুষের
রক্ত দিয়ে বানানো। রক্ত কখনো সীমান্ত পার হতে দেয় না। আজ তোকে ওই আগুনের ভেতর দিয়েই যেতে হবে। মিনিট 10 মধ্যে সুলতানের সব বডিগার্ড মাটিতে লুটিয়ে পড়ল। সুলতান একা গাড়ির ভেতরে বন্দি। সে দেখলো সেই রহস্যময় লোকটি গাড়ির কাচের সামনে এসে দাঁড়ালো। লোকটির মুখ ঢাকা, কেবল চোখ দুটো দেখা যাচ্ছে। সেই চোখ দেখে সুলতানের আত্মা কেঁপে উঠল। সে বিড়বিড় করে বলল। সায়েটি কোনো উত্তর দিল না। সে কেবল গাড়ির তেলের ট্যাঙ্ক একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ছুড়ে দিল। সুলতান চিৎকার করতে করতে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা বাইরে থেকে জ্যাম করে দেয়া হয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ির সামনে দাঁড়িয়ে সেই ছায়াটি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল। পরদিন সকালে হাইওয়ের ওপর সুলতানের পোড়া গাড়ির ধ্বংসাবশেষ পাওয়া গেল। সুলতান নিখোঁজ নাকি পুড়ে ছাই হয়ে গেছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হলো। পুলিশ কমিশনার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে একটা ছোট চিরকুট পেলেন। তাতে লেখা ছিল, আন্ডারওয়ার্ল্ডের চ্যাপ্টার ক্লোজড। জেবা সকালে কলেজে গিয়ে আরিয়ানকে দেখলো কলেজের শহীদ মিনারের সামনে ফুল দিচ্ছে। আরিয়ানের চোখে আজ জল। জেবা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আরিয়ান, তুমি কাঁদছো কেন? ম্যাম, আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। মা বলতেন, যখন সব অন্ধকার হয়ে যায় তখন কেউ না কেউ প্রদীপ জ্বালাতে আসে। আজ আমার মনে হচ্ছে এই শহরের অন্ধকারটা একটু হলেও কমেছে। জেবা আরিয়ানের কথা শুনে শিউরে উঠল। গতকাল রাতে সুলতানের মৃত্যু আর আজ আরিয়ানের মায়ের মৃত্যুবার্ষিকী, দুটো কি নিছক কাকতালীয়। জেবা আরিয়ানের পকেটের দিকে তাকিয়ে দেখলো একটা লোহার চাবি রিং বের হয়ে আছে। রিংটি ঠিক সেই ধাঁচের লোহার তৈরি যা গতকালের হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে। আরিয়ান, তোমার এই চাবির রিংটা তো বেশ সুন্দর, কোথায় পেলে? এটা আমার মা আমাকে দিয়েছিলেন ম্যাম। জং ধরা লোহা, কিন্তু এর ভেতরেই আমার সব শক্তি লুকিয়ে আছে। আমি এখন ক্লাসে যাচ্ছি ম্যাম। আজ আমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। আরিয়ান চলে যাওয়ার পর জেবা সেখানেই দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে ইনোসেন্ট ছেলেটি আসলে এক বিশাল ঝড়ের কেন্দ্রবিন্দু। সে হয়তো কোনো বড় মিশন শেষ করে এখন আবার সাধারণ জীবনে ফেরার নাটক করছে। কিন্তু আন্ডারওয়ার্ল্ড কি তাকে এত সহজে ছাড়বে? সুলতান কি সত্যি মারা গেছে, নাকি সে আবার ফিরে আসবে আরো ভয়ঙ্কর কোনো রূপে? দাবার চালগুলো এখন আরো জটিল হয়ে উঠছে। আরিয়ান তার নীল ডায়েরিটা বের করে সুলতানের নামের ওপর এক বিশাল ক্রস চিহ্ন দিয়ে দিল। সবাই ভাবছে গল্প শেষ, কিন্তু আরিয়ান জানে আসলে শয়তানরা এখনো সিংহাসনের পেছনে লুকিয়ে আছে। শহরের বাতাসে এখন শ্মশানের স্তব্ধতা। সুলতানের গাড়ির পোড়া গন্ধ এখনো হাইওয়ের বাতাসে মিশে আছে। পুরো আন্ডারওয়ার্ল্ড এখন অভিভাবকহীন। কিন্তু সবাই জানে সুলতান বা ডিআইজি হারুন ছিল কেবল দাবার গুটি। আসল খেলোয়াড় এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনি হলেন এই শহরের সবচাইতে বড় শিল্পপতি এবং পর্দার আড়ালের গডফাদার, মির্জা সাহেব। মির্জা সাহেব এমন একজন মানুষ যার ডাইনিং টেবিলে বসে দেশের বড় বড় মন্ত্রীরা পরামর্শ নেন। সুলতানের মৃত্যুর পর মির্জা সাহেব বুঝতে পেরেছেন এবার তার নিজের ঘরের দরজায় কড়া নাড়ার সময় হয়ে গেছে। সিটি কলেজের লাইব্রেরি। আরিয়ান আজ কোনো বই পড়ছে না। সে জানালার গ্রিল ধরে বাইরে ঝুম বৃষ্টি দেখছে। বৃষ্টির শব্দে যেন সে 8 বছর আগে সে অভিশপ্ত রাতের গর্জন শুনতে পাচ্ছে। তানিয়া এখন আর কলেজে আসে না। তার পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে। আরিয়ান জানে তানিয়াকে সে এই যুদ্ধে ব্যবহার করেছে, কিন্তু তার লক্ষ্য ছিল অনেক বড়। জেবা লাইব্রেরির এক কোণ থেকে আরিয়ানের উপর তীক্ষ্ণ নজর রাখছিল। সে লক্ষ্য করল আরিয়ান তার পকেট থেকে একটা পুরনো মেডেল বের করে পরম মমতায় মুছছে। জেবা এগিয়ে গেল আরিয়ানের দিকে। আরিয়ান, তোমার এই মেডেলটা তো অনেক পুরনো, এটা কার? ম্যাম, এটা আমার বাবার। তিনি খুব সাধারণ একজন কুলি ছিলেন, কিন্তু সততায় তিনি ছিলেন রাজা। মির্জা সাহেবের ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে তিনি একদিন নিখোঁজ হয়ে যান। পুলিশ বলেছিল তিনি চুরি করে পালিয়েছেন, কিন্তু আমি জানি আমার বাবা কোনোদিন চুরি করতে পারেন না। জেবার মাথায় বিদ্যুতের মতো একটা চিন্তা খেলে গেল। মির্জা সাহেব, এই শহরের সব রহস্যের কেন্দ্রবিন্দু তো মির্জা সাহেব। আরিয়ান কি তবে মির্জা সাহেবের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছে? জেবা বুঝতে পারলো এই ইনোসেন্ট ছেলেটি আসলে 8 বছর ধরে ধিকিভিকি
ধিকে ধিকে জ্বলতে থাকা এক প্রতিশোধের আগুন। রাত 1টা। মির্জা সাহেবের সুরক্ষিত ভিলা। মির্জা সাহেব তার গোপন সেফে সোনা আর ডলার গুছিয়ে রাখছিলেন। তার পাশে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত খুনি বাহিনী। মির্জা সাহেব আজ রাতেই স্পেশাল চার্টার বিমানে দেশ ছাড়বেন। সে ভয়ার্ত কণ্ঠে বলল, তোরা কি সব চেক করেছিস? চারদিকে সিসিটিভি ঠিক আছে তো? ওই ছায়া যেন ভিতরে ঢুকতে না পারে। আমি তাকে জ্যান্ত চাই না, তাকে দেখা মাত্র গুলি করবি। হঠাৎ ভিলার সব লাইট একসাথে কাঁপতে শুরু করলো। ভিলার বিশাল হলরুমে রাখা গ্র্যান্ড পিয়ানোটি নিজে নিজে বেজে উঠল। সুরটি ছিল অনেক করুণ, যেন কেউ মরার আগে শেষ গান গাইছে। মির্জা সাহেবের বডিগার্ডরা পিয়ানোর দিকে বন্দুক তাক করলো, কিন্তু পিয়ানোর সামনে কেউ নেই। অন্ধকারের ভেতর থেকে একটা ভারী ধাতব শব্দ ভেসে এলো, খট খট খট। কেউ একজন তার হাতের লোহার দন্তটি মেঝেতে ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে। কে তুই? সামনে আয়, আমি তোকে অনেক টাকা দেব। সুলতান যা দিয়েছিল তার ডাবল দেব। টাকা? মির্জা সাহেব, আমার বাবার রক্ত দিয়ে যে টাকা আপনি বানিয়েছেন সেই টাকা দিয়ে আমাকে কিনবেন? 8 বছর আগে আপনি যখন আমার মাকে ওষুধ কেনার টাকা না দিয়ে ফ্যাক্টরি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন কি একবারও ভেবেছিলেন সেই শিশুটি আজ আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাম্রাজ্যের হিসাব নেবে? বডিগার্ডরা অন্ধের মতো গুলি ছুটতে শুরু করলো, কিন্তু সেই রহস্যময় ছায়াটি সিলিংয়ের ঝাড় বাতি বেয়ে তাদের মাথার ওপর নেমে এলো। হাতের লোহার শিকল দিয়ে সে একে একে সবাইকে নিস্তেজ করে দিল। মির্জা সাহেব দেখলেন তার চোখের সামনে তার দামি আসবাবপত্র রক্তে ভিজে যাচ্ছে। আরিয়ান ওরফে নিলয় হুডটা সরিয়ে মির্জা সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো চশমা নেই, আছে কেবল এক পৈশাচিক ঘৃণা। মির্জা সাহেব, আপনার পাপের ঘর আজ পূর্ণ। আপনি ভেবেছিলেন প্রশাসন আপনার পকেটে, কিন্তু আজ পুরো শহর আপনার বাংলো ঘিরে ফেলেছে। সাধারণ মানুষ এখন আপনার গেটের বাইরে দাঁড়িয়ে বিচার চাইছে। আর আমি শুধু এসেছি আপনার সেই অহংকারটা ভেঙে দিতে। নিলয় মির্জা সাহেবের পায়ের ওপর তার হাতের লোহার রডটা সজোরে গেঁথে দিল। মির্জা সাহেবের আর্তনাদ পুরো ভিলার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। ঠিক সেই সময় জেবা আর পুলিশ বাহিনী বাংলোর ভেতরে ঢুকে পড়ল। জেবা দেখলো নিলয় জানালার পর্দা দিয়ে তার হাত মুছছে। নিলয় জেবার দিকে তাকিয়ে একবার স্নান হাসলো। নিলয়, তুমি কেন এই পথ বেছে নিলে? তুমি তো আইনের আশ্রয় নিতে পারতে। জেবা, যে আইন অপরাধীদের সুরক্ষা দেয় সেই আইনের উপর ভরসা করা বোকামি। আমি আজ থেকে আর আরিয়ান নই, আমি আবার সেই নিলয় হয়ে ফিরেছি। এই শহরটা এখন পরিষ্কার হয়েছে, কিন্তু আমার গন্তব্য এখনো অনেক দূরে। পুলিশ যখন মির্জা সাহেবকে গ্রেফতার করতে চাইলো, দেখা গেল মির্জা সাহেব আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ড্রয়ার থেকে বেরিয়ে এলো সেই নীল ডায়েরি, যেখানে সব বড় বড় রাঘব বোয়ালেদের নাম লেখা ছিল। নিলয় সেই ডায়েরিটা জেবার হাতে তুলে দিয়ে বাংলোর ছাদ দিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় কোনো খুনের খবর ছিল না, ছিল মির্জা সাহেবের দুর্নীতির দলিল দাদি আর সাধারণ মানুষের মুক্তির উল্লাস। সিটি কলেজে আরিয়ানকে আর দেখা গেল না। তার হোস্টেলের রুমে কেবল একটা পুরনো জ্যামিতি বক্স আর মায়ের সেই ওষুধের প্যাকেট পড়েছিল। যেবার ডক ইয়ার্ডের কিনারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, নীলা, তুমি যেখানেই থাকো এই শহর তোমার মনে রাখবে। তুমি আরিয়ান হয়ে এসে আমাদের চোখ খুলে দিয়েছো, কিন্তু তোমার এই অসমাপ্ত গল্প কি 16 নম্বর পর্বে শেষ হবে, নাকি শুরু হবে এক নতুন বিশ্বজয়ের কাহিনী? শহর এখন শান্ত, কিন্তু গভীর রাতে কেউ কেউ এখনো সেই শীষ দেওয়ার শব্দ শুনতে পায়। তারা জানে যখনই আবার অন্ধকার নামবে, যখনই আবার কোনো ইনোসেন্ট ছেলে অত্যাচারিত হবে, তখনই আবার ফিরে আসবে সেই লোহার রড হাতে রহস্যময় ছায়া। নিলয় এখন এক মিথ, এক অপরাজয়ের শক্তি। মির্জা সাহেবের মৃত্যুর পর শহরের সাধারণ মানুষ ভেবেছিল দুঃস্বপ্ন শেষ হয়েছে, কিন্তু তারা জানতো না যখন একটা বিশাল আগ্নেয়গিরি শান্ত হয়, তখন তার ছাই থেকে আরো ভয়ঙ্কর এক ঝড়ের সৃষ্টি হয়। রাষ্ট্রের উচ্চ মহলে এখন হাহাকার। মির্জা সাহেবের সেই নীল ডায়েরি
এখন জেবার হাতে। আর সেই ডায়েরিতে এমন কিছু নাম আছে যা প্রকাশ পেলে দেশের সরকার পর্যন্ত পড়ে যেতে পারে। তাই সরকার এখন কোনো পুলিশ নয়, বরং পাঠিয়েছে তাদের সব চাইতে এলিট এবং নিষ্ঠুর স্পেশাল ফোর্স ব্ল্যাক কোবরাকে। তাদের একমাত্র মিশন যে কোনো মূল্যে সেই ডায়েরি উদ্ধার করা এবং সেই রহস্যময় ছায়াকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া। সিটি কলেজের হোস্টেল এখন জনশূন্য। আরিয়ানের রুমটা পুলিশ সিল করে দিয়েছে, কিন্তু সেই অন্ধকার রুমের ভেতরেও কেউ একজন আজ রাতে এসেছিল। টেবিলের ওপর রাখা সেই পুরনো জ্যামিতি বক্সের ভেতর থেকে ছোট একটা চিপ গায়েব হয়ে গেছে। জেবা তার গোপন ফ্ল্যাটে বসে মির্জা সাহেবের ডায়েরিটা পড়েছিল। তার হাত কাঁপছে। সে দেখল সুলতান বা মির্জা কেবল দ্বিখণ্ডে ছিল। আসল মাস্টারমাইন্ড হলো এই দেশের সব চাইতে প্রভাবশালী মন্ত্রী খন্দকার সাহেব, যিনি গত 20 বছর ধরে ক্ষমতার অলিন্দে বসে রক্তের ব্যবসা করেছেন। জেবা বুঝতে পারল তার জীবনে এখন সুতোর উপর চলছে। হঠাৎ জেবার ফ্ল্যাটের দরজায় এক মৃদু টোকা পড়ল। জেবা ভয়ে পিস্তল বের করলো। কে? সামনে আসুন, নইলে আমি গুলি করতে বাধ্য হব। জেবা, গুলি শব্দ ব্ল্যাক কোবরাকে আমন্ত্রণ জানাবে। দরজা খোলো, তোমার কাছে সময় খুব কম। জেবা দরজা খুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে সে ইনোসেন্ট চেহারার আরিয়ান, কিন্তু তার পরনে এখন দামি লেদার জ্যাকেট আর চোখে সেই পরিচিত নীল দৃষ্টি। আরিয়ান আর আরিয়ান নেই, সে এখন পূর্ণাঙ্গ নিলয়। নিলয় জেবার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে, তুমি বড্ড বেশি জেনে ফেলেছো জেবা, এই শহর তোমাকে বাঁচাবে না। খন্দকার সাহেব তার স্পেশাল ফোর্স পাঠিয়েছেন, তারা তোমাকে এবং আমাকে একসাথে শেষ করতে চায়। তুমি জানতে আছো নিলয়, আমি তো ভেবেছিলাম মির্জা সাহেবের বাংলো থেকে তুমি চিরতরে হারিয়ে গেছো। তুমি কি জানো খন্দকার সাহেবকে? তার হাতে পুরো দেশের কমান্ডো ফোর্স। বাঘ যখন শিকারীকেও শিকার করে ফেলে তখন সে সৈন্য সংখ্যা গোনে না। জেবা, এই ডায়েরিটা এখন ইন্টারনেটে লাইভ ব্রডকাস্ট হবে। আমি খন্দকার সাহেবের সেই মুখোশ আজ খুলে দেব, যা তিনি গত 20 বছর ধরে পড়ে আছেন। তুমি শুধু আমার সাথে চলো। ঠিক সেই মুহূর্তে জেবার ফ্ল্যাটের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো কয়েক ডজন গ্রেনেড। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল চারপাশ। ব্ল্যাক কোবরা ফোর্স বিল্ডিংটি ঘিরে ফেলেছে। তারা কোনো কথা না বলেই সরাসরি গুলি চালাতে শুরু করলো। নিলয় জেবাকে আড়ালে ধাক্কা দিয়ে নিজেই জানালার পাশে গিয়ে দাঁড়ালো। নিলয় পকেট থেকে ছোট একটা রিমোট বের করে চাপ দিল। সাথে সাথে পুরো বিল্ডিংয়ের পাওয়ার গ্রিড বিস্ফোরিত হলো। অন্ধকার নেমে এলো, কিন্তু এই অন্ধকার নিলয়ের এলাকা। সে তার হাতে লোহার শিকল দিয়ে দেয়াল বেয়ে নিচে নেমে এলো। কমান্ডোরা তাকে লক্ষ্য করে থার্মাল সাইড দিয়ে গুলি করার চেষ্টা করলো, কিন্তু নিলয় বাতাসের চেয়েও দ্রুত গতিতে তাদের মাঝখান দিয়ে বেরিয়ে গেল। টার্গেট পালানোর চেষ্টা করছে। সব ইউনিটকে বলছি, ওপেন ফায়ার, আমাদের কোনো সাক্ষী চাই না। নিলয় জেবাকে নিয়ে শহরের এক পুরনো স্টিল ফ্যাক্টরির ভিতরে ঢুকলো। এই ফ্যাক্টরিটি ছিল নিলয়ের বাবার কর্মস্থল। এখানে এখনো সেই পুরনো লোহা গলানোর ফার্নেসগুলো পড়ে আছে। নিলয় জানতো আজ এখানে তার জীবনের সবচাইতে বড় লড়াইটা হবে। খন্দকার সাহেব তার সরাসরি গাড়িতে বসে ফ্যাক্টরির বাইরে থেকে মাইকে ঘোষণা করলেন, নিলয়, তুমি নিজেকে খুব চালাক ভাবো। আজ এই ফ্যাক্টরিতে হবে তোমার চিতা। আমার ডায়েরিটা ফেরত দাও, আমি তোমাকে বিদেশ চলে যাওয়ার সুযোগ করে দেব। নিলয় ফ্যাক্টরির ছাদ থেকে নিচে খন্দকার সাহেবের দিকে তাকিয়ে অট্টহাসি দিল। খন্দকার সাহেব, যে লোহা আপনি আমার বাবার রক্ত দিয়ে গলিয়েছেন, আজ সেই লোহাই আপনার পতন ঘটাবে। ডায়েরিটা অলরেডি পৃথিবীর প্রতিটা নিউজ চ্যানেলে পৌঁছে গেছে। আপনার ক্যারিয়ার এখন শেষ। এখন শুধু আপনার বিচার বাকি। ফ্যাক্টরির ভেতরে কমান্ডোরা ঢুকতেই শুরু হলো এক পৈশাচিক গেরিলা যুদ্ধ। নিলয় আধুনিক কোনো অস্ত্র ছাড়াই কেবল ফ্যাক্টরির চেইন, রড আর লোহা গলানোর বালতি ব্যবহার করে কমান্ডোদের নাস্তানাবুদ করতে লাগলো। লোহা কাটার মেশিনের শব্দ আর মানুষের আর্তনাদে ফ্যাক্টরিটা এক নরকে পরিণত হলো। জেবা এক কোণে দাঁড়িয়ে দেখছিল কিভাবে সেই শান্ত ছাত্রটি আজ এক বিধ্বংসী দানবে পরিণত হয়েছে। নিলয় যখন খন্দকার সাহেবের প্রধান কমান্ডোকে তার হাতের শিকল দিয়ে পিলারের সাথে গেঁথে দিল, তখন জেবা ভয়ে চোখ বন্ধ করে ফেলল।
নিলয় খন্দকার সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনার সময় শেষ খন্দকার সাহেব। আপনার পুলিশ বা আপনার কমান্ডোরা এখন আপনাকে বাঁচাবে না, কারণ তারা এখন জেনে গেছে আপনি দেশের সাথে কি বেইমানি করেছেন। বাইরে তখন হাজার হাজার সাধারণ মানুষ লাঠি সোটা নিয়ে কমান্ডোদের ঘিরে ফেলেছে। ডায়েরির সত্যটা জানার পর তারা এখন আর কোনো আইন মানছে না। খন্দকার সাহেব দেখলেন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার নিজের লোকেরাই তাকে গ্রেফতার করতে বাধ্য হলো। কিন্তু নিলয় জানে শত্রু কেবল খন্দকার সাহেব নন। 16 নম্বর পূর্বে এক বিশাল চমক অপেক্ষা করছে। যে ব্যক্তিটি 8 বছর আগে নিলয়কে প্রথমবার ধোঁকা দিয়েছিল, সে এখনো ছায়ের আড়ালে বসে শেষ চালটি চালছে। নিলয় জেবার দিকে তাকিয়ে, জেবা, লড়াই এখনো শেষ হয়নি। আমি যে ইনোসেন্ট ছেলেটি সেজেছিলাম তার পেছনে আরও একটা বড় সত্য আছে। আমার এই প্রত্যাবর্তনের পেছনে এমন একজন আছে যাকে তুমি কল্পনাও করতে পারবে না। নিলয় খন্দকার সাহেবের সব ফাইল পুড়িয়ে দিয়ে ফ্যাক্টরির ধোঁয়ার মাঝখানে মিলিয়ে গেল। শহর এখন এক নতুন ভোরের অপেক্ষায়। কিন্তু নিলয়ের ডায়েরিতে এখনো একটা শেষ নাম বাকি। সেই নামটি কি? শহরের বুকে এখন লাশের মিছিল থামলেও বাতাসে গুমোট ভাবটা কাটেনি। খন্দকার সাহেবের পতনের পর সবাই ভেবেছিল এবার শান্তি ফিরবে, কিন্তু নিলয় জানে দাবার বোর্ডে এখনো একজন খেলোয়াড় বাকি আছে, যে কিনা গত 8 বছর ধরে নিলয়কে প্রতিটা পদক্ষেপে নজর রাখছিল। সিটি কলেজের সেই শান্ত হোস্টেল রুমে আরিয়ানকে রেখে আসা চিপ স্ট্রিট যে গায়েব হয়েছে তা কোনো সাধারণ চোর করেনি। ওটা করেছে সেই ব্যক্তি যাকে নিলয় সব চাইতে বেশি বিশ্বাস করেছিল। জেবা তার নিউজ অফিসে বসে মির্জা সাহেবের ডায়েরির শেষ পাতাটা বারবার পড়েছিল। সেখানে একটা সাংঘাতিক নাম লেখা আছে, দ্য আর্কিটেক্ট। এই আর্কিটেক্টটি আসলে নিলয়ের বাবাকে মারার পরিকল্পনা করেছিল এবং 8 বছর আগে নিলয়কে ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেওয়ার জন্য ডিনামাইট সেট করেছিল। জেবা যখন নামের রহস্য ভেদ করার চেষ্টা করেছিল তখন তার ফোনের স্ক্রিনে একটা মেসেজ এসে ভাসলো, আশরাফকে খুঁজুন। তখন তার ফোনে স্ক্রিনে একটা মেসেজ ভেসে এলো। আশরাফ, সেই বৃদ্ধ ভিখারি যে স্টেশনে বসে নিলয়ের জন্য খবর জোগাড় করত। জেবা দ্রুত স্টেশনে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। জেবা হাঁপাতে হাঁপাতে স্টেশনের নির্জন প্ল্যাটফর্মে। আশরাফ চাচা, আপনি কোথায়? অন্ধকারের ভেতর থেকে একটা হুইল চেয়ারের শব্দ ভেসে এলো। চাকার ক্যাচ ক্যাচ শব্দে পুরো প্ল্যাটফর্মটা যেন কাঁপছে। হুইল চেয়ারে বসে আছে এক ব্যক্তি যার মুখটা ছায়ায় ঢাকা। তার পাশে দাঁড়িয়ে আছে একদল পেশাদার কিলার। আশরাফ খুব মার্জিত এবং গম্ভীর স্বরে বলল, জেবা, তুমি বড্ড বেশি দেরি করে ফেলেছো। এই শহরটা কোনো গ্যাংস্টার বা রাজনীতিকের নয়। এই শহরটা আমার। আমি এই শহরের আসল আর্কিটেক্ট। জেবা স্তব্ধ হয়ে গেল। যে আশরাফকে নিলয় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত, যে আশরাফ নিলয়ের প্রতিটি মিশনে সাহায্য করেছে, সেই আসলে সবচাইতে বড় শয়তান। আশরাফ তার ভিখারি সেজে নেই। তার পরনে এখন দামি রেশমি পোশাক। সে আসলে মির্জা সাহেবের উপরে এক গোপন গ্লোবাল মাফিয়া সিন্ডিকেটের প্রধান। নিলয়কে আমি তৈরি করেছি। ওর ভিতরে যে প্রতিশোধের আগুন ছিল সেটাকে আমি ব্যবহার করেছি আমার প্রতিপক্ষদের সরিয়ে দেওয়ার জন্য। সুলতান মির্জা, খন্দকার, ওরা সবাই আমার পথের কাঁটা ছিল। নিলয় সেগুলোকে পরিষ্কার করেছে। এখন নিলয়কেও আর আমার দরকার নেই। নিলয় প্ল্যাটফর্মের ওপরের লোহার বিম থেকে এক লাফে নিচে নেমে পড়ল। আমি জানতাম আশরাফ, আমি জানতাম যে তুমি ভিখারি সেজে আমার ইমোশন নিয়ে খেলছিলে, কিন্তু তুমি ভুলে গেছো আমি তোমারই ছাত্র। বাঘকে তুমি শিকার শেখাতে পারো, কিন্তু বাঘ যখন ক্ষুধার্ত হয় তখন সে তার শিক্ষককেও ছাড়ে না। নিলয় আজ একা নয়, তার পেছনে এখন এই শহরের হাজার হাজার সাধারণ মানুষ যারা আরিয়ানের সেই ইনোসেন্ট রূপকে ভালোবেসেছিল। তারা আজ হাতে মশাল নিয়ে স্টেশনে জড়ো হয়েছে। আশরাফের খুনিরা বন্দুক তাক করার আগেই সাধারণ মানুষের পাথরের আঘাতে তারা পিছু হাঁটতে বাধ্য হলো। নিলয় আশরাফের হুইল চেয়ারের হাতলটা শক্ত করে ধরে। আশরাফ, তুমি ভেবেছিলে
আমি শুধু লোহা দিয়ে লড়ছি, কিন্তু না, আমি লড়ছিলাম মানুষের বিশ্বাস দিয়ে। তুমি আমার বাবাকে মেরেছ, আমার মাকে কষ্ট দিয়েছ, এই হিসাব কোনো টাকা দিয়ে মেটানো যাবে না। আশরাফ মরিহা হয়ে তার পকেট থেকে একটা রিমোট বের করলো। পুরো স্টেশনে আমি বোমা ফিট করে রেখেছি। আমি মরলে এই হাজার হাজার মানুষও আমার সাথে মরবে। নিলয় এক সেকেন্ডও দেরি করলো না। সে তার হাতে লোহার শিকল দিয়ে আশরাফের রিমোট ধরা হাতটা পেঁচিয়ে ধরলো। হাড় ভেঙে যাওয়ার মটমট শব্দে আশরাফ আর্তনাদ করে উঠল। রিমোটটা ছিটকে রেল লাইনে গিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা মালবাহী ট্রেনের তীব্র সাইরেন শোনা গেল। নিলয় আশরাফকে তুলে রেল লাইনের মাঝখানে ফেলে দিয়ে, তোমার সাম্রাজ্য আজ এই ট্রেনের নিচে ধুলোয় মিশে যাবে। এই শহর এখন স্বাধীন, আর আমি এখন কেবল এক স্মৃতি হয়ে থাকব। ট্রেনটি প্রচণ্ড গতিতেই আশরাফের ওপর দিয়ে চলে গেল। শহরের সব চাইতে বড় রহস্যের শেষ হলো এক বিভৎস পরিণতির মাধ্যমে। জেবা নিলয়ের কাছে যেতে চাইল, কিন্তু নিলয় হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। জেবা, আমাদের পথ আলাদা। এই শহর এখন শান্ত। আরিয়ান মারা গেছে, আর নিলয় এখন এক অমর যোদ্ধা। ডায়েরিটা তুমি পুলিশের কাছে দিয়ে দিও, আমি চললাম। পরদিন সকালে 16 নম্বর পর্বের মহাকাব্যিক সমাপ্তি শুরু হলো। শহরের মেইন স্কয়ার আরিয়ানের এক বিশাল মূর্তি স্থাপন করা হলো। কেউ জানলো না আরিয়ান আসলে নিলয় ছিল। সবাই ভাবলো এক ইনোসেন্ট ছাত্র এই শহরের পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছে। জেবা মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসলো। সে দেখলো অনেক দূরে পাহাড়ের চূড়ায় এক যুবক তার মোটরসাইকেলে চড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। তার কাঁধে সেই পুরনো জ্যামিতি বক্স আর মায়ের সেই জং ধরা লোহার রড। নিলয় দ্য আয়রন কিং গল্পটি এখানেই শেষ নয়, এটা কেবল এক অন্যায়ের শেষের শুরু। শহর এখন শান্ত ঠিকই, কিন্তু যখনই আবার কোনো ইনোসেন্ট ছেলে অত্যাচারিত হবে, যখনই আবার কোনো মাফিয়া মাথাচাড়া দেবে, তখনই আবার কোথাও না কোথাও জন্ম নেবে এক নতুন নিলয়। লোহার গর্জনে প্রকম্পিত হবে আকাশ। নিলয় দূর থেকে দিগন্তের দিকে তাকিয়ে বিড়বিড় করে, মা, আমি আমার কথা রেখেছি। আমি এখন এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর মানুষ, কারণ আমার সাথে এখন সাধারণ মানুষের দোয়া আছে। নিলয় তার মোটর বাইকের অ্যাক্সিলারেটরে চাপ দিল। ধুলোর মেঘ উড়িয়ে সে হারিয়ে গেল এক নতুন গন্তব্যের দিকে। শহরবাসী আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। আন্ডারওয়ার্ল্ডের কালো মেঘ কেটে গেছে। জয় হয়েছে লোহার, জয় হয়েছে সত্যের। শহরের আকাশ আজ কুচকুচে কালো, যেন কোনো এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। খন্দকার সাহেবের পতনের পর সবাই যখন বিজল্লাসের মতো, তখন নিলয় একাই শহরের সেই পুরনো পরিত্যক্ত লাইট হাউসের ওপর দাঁড়িয়েছিল। তার হাতে থাকা সেই ছোট্ট চিপসটি থেকে সে এক ভয়ঙ্কর সত্য জানতে পেরেছে। 8 বছর আগে তাকে মারার পরিকল্পনা কোনো ডন বা নেতা করেনি, করেছিল তার সবচেয়ে কাছের মানুষ আশরাফ। যে আশরাফ তাকে ছোটবেলা থেকে লোহা চিনতে শিখিয়েছিল, যে আশরাফ তাকে গডফাদার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল, সেই আসলে এই শহরের আসল আর্কিটেক্ট। আরিয়ানের সেই ইনোসেন্ট চশমাটা আজ লাইট হাউসের ওপর থেকে নিচে সাগরের বুকে ছুঁড়ে ফেলে দিল নিলয়। আজ থেকে কোনো ছদ্মবেশ নেই, আজ থেকে কেবল ধ্বংস। জেবা নিউজ স্টুডিওতে বসে লাইভ টেলিকাস্টের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার কানে এলো এক গোপন ফ্রিকোয়েন্সির শব্দ। স্পিকারে ভেসে এলো সেই পরিচিত গম্ভীর কণ্ঠ, জেবা, আজ রাতে স্টেশনে এসো। এই শহরের শেষ পর্দাটা ছিঁড়ে যাবে। তবে সাবধান, আজ রাতে পুলিশ বা প্রশাসন তোমাকে বাঁচাতে পারবে না। জেবা আর দেরি করল না। সে তার ক্যামেরা নিয়ে একাই রওনা দিল শহরের সেই প্রাচীন স্টেশনের দিকে। স্টেশনের প্ল্যাটফর্মটা তখন কুয়াশায় ঢাকা। চারিদিকে মরচে ধরা ট্রেনের বগিগুলো যেন এক একটা কফিন হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ স্টেশনের লাউডস্পিকারের এক পৈশাচিক হাসির শব্দ শোনা গেল। আশরাফ হুইল চেয়ারে বসে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো। তার পরনে এখন দামি রাজকীয় পোশাক, গলায় হীরের মালা। সে আর সেই ভিখারি আশরাফ নেই। তার চারপাশে দাঁড়িয়ে আছে 20 জন বিদেশি মার্সেনারি, যাদের হাতে আধুনিক সব লাইসেন্সার লাগানো অস্ত্র। নিলয়, বেরিয়ে আয়। আমি জানতাম তুই চিপটা খুঁজে পাবি। আমি ওটা এখানে রেখেছিলাম। তোকে আমি তৈরি করেছি আমার শত্রুদের শেষ করার জন্য।
এখন যখন সবাই শেষ তখন তোকেও আর আমার দরকার নেই। তুই ছিলি আমার দাবার সবচেয়ে শক্তিশালী গুটি, কিন্তু রাজা তো আমি। নিলয় রেল লাইনের উপর দিয়ে ধীর পায়ে হেঁটে এলো। তার কাঁধে সেই বিশাল আকার লোহার শিকল, যা মাটিতে ঘষে যাওয়ার শব্দে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করেছে। নিলয়ের চোখে কোনো রাগ নেই, আছে কেবল এক হিম শীতল ঘৃণা। আশরাফ, তুমি ভুল করেছ। বাঘকে তুমি শিকার শেখাতে পারো, কিন্তু বাঘ যখন ক্ষুধার্ত হয় তখন সে তার শিক্ষককেও চেনে না। তুমি ভেবেছিলে আমি শুধু প্রতিহিংসার জন্য লড়ছি? না, আমি লড়ছিলাম তোমার মতো শয়তানদের এই শহর থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য। আমার বাবা তোমার ফ্যাক্টরিতে শ্রম দিয়ে মারা যায়নি, তুমি তাকে জীবন্ত ফার্নেসে পুড়িয়েছিলে কারণ তিনি তোমার ড্রাগস ব্যবসার কথা জেনে ফেলেছিলেন। ঠিক ধরেছিস। তোর বাবাকে মারার পর তোকেও মারতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম এই রাগটাকে যদি কাজে লাগানো যায় তবে আমি পুরো শহরে এক গুচ্ছ মালিক হতে পারবো। আর সেটাই হয়েছে। এখন তুই মরলে আমার সব রেকর্ড মুছে যাবে। গার্ডস, শেষ করে দাও ওকে। শুরু হলো এক অসম যুদ্ধ। 20 জন সশস্ত্র কমান্ডো আর একদিকে একা নিলয়। কিন্তু নিলয় আজ কোনো সাধারণ মানুষ নয়, সে যেন এক জ্যান্ত দানব। কমান্ডোরা গুলি ছোড়ার আগেই নিলয় তার লোহার শিকল দিয়ে পুরো প্ল্যাটফর্মের ইলেকট্রিক পোলগুলো উপড়ে ফেলল। হাই ভোল্টেজ তারের স্পার্কে পুরো স্টেশন আলোকিত হয়ে উঠল। নিলয় সেই আলোয় ঝলকানির মাঝেই বাতাসের মতো অদৃশ্য হয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে কেবল শোনা যাচ্ছে লোহার শিকলের ঝনঝনানি আর মানুষের আর্তনাদ। নিলয় আজ বন্দুকের বদলে ব্যবহার করছে তার শরীরের প্রতিটি পেশি আর লোহার শক্তি। সে একের পর এক কমান্ডোকে ট্রেনের বগির সাথে শিকল দিয়ে গেঁথে ফেলেছে। আশরাফ তার হুইল চেয়ারে বসে কাঁপছে। সে বুঝতে পারছে সে যে দানবকে তৈরি করেছিল আর সেই দানবই তাকে গ্রাস করতে আসছে। জেবা প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে এই দৃশ্য রেকর্ড করেছিল। তার হাত কাঁপছে, কিন্তু সে জানে এই সত্য দুনিয়াকে জানানো দরকার। সে দেখলো নিলয় এখন আর কোনো ছাত্র নয়, সে এখন এক জ্যান্ত মিথ। নিলয় আশরাফের সামনে গিয়ে দাঁড়ালো। তার সারা শরীর রক্তে ভেজা, কিন্তু তার দৃষ্টি স্থির। সে আশরাফের হুইল চেয়ারের হাতলটা শক্ত করে ধরলো। আশরাফ ভয়ার্ত গলায় বলল, নিলয়, আমাকে মারিস না। আমি তোকে আমার সব সাম্রাজ্য দিয়ে দিব। আমি তোকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব। দয়া কর। আশরাফের কানের কাছে ফিসফিস করে, দয়া? যে শব্দটা আমার মায়ের মুখে শেষবারের মতো ছিল যখন তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে। আশরাফ, নরকে যাওয়ার আগে শুধু জেনে রাখো, লোহা কখনো দয়া চেনে না, সে শুধু চেনে আঘাত। ঠিক সেই সময় স্টেশনের সাইরেন বেজে উঠল। দূরে একটা মালবাহী ট্রেনের তীব্র আলো দেখা যাচ্ছে। ট্রেনটি প্রচণ্ড গতিতে এই প্ল্যাটফর্মের দিকেই আসছে। নিলয় আশরাফের হুইল চেয়ারটা রেল লাইনের মাঝখানে ঠেলে দিল। আশরাফ চিৎকার করে ওঠেন আগেই নিলয় তার হাতের রিমোটটা দিয়ে রেলের সিগন্যাল লক করে দিল। রেল লাইন থেকে সরে দাঁড়িয়ে, এই ট্রেনের চাকাই আজ তোমার বিচার করবো আশরাফ। তোমার 20 বছরের সাম্রাজ্য আজ এই লোহার নিচে পিষ্ট হবে। ট্রেনের তীব্র আলোর নিচে আশরাফের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। 16 নম্বর পর্বের সেই মহাকাব্যিক পরিণতির ঠিক আগের মুহূর্তে নিলয় জেবার দিকে তাকালো। জেবা দেখলো নিলয়ের চোখে এক বিন্দু জল। সে যেন তার সব প্রতিশোধের বোঝা নামিয়ে আজ একটু হালকা হতে চাইছে। জেবা, ভিডিওটা বন্ধ করো না, দুনিয়াকে দেখতে দাও অন্যায়ের শেষটা কতটা করুণ হয়। আমি চললাম, আমার কাজ শেষ। ট্রেনটি আর মাত্র কয়েক গজ দূরে। আশরাফের আর্তনাদ ঝাঁপিয়ে ট্রেনের হুইল সেল পুরো স্টেশনে প্রতিধ্বনিত হলো। নিলয় অন্ধকারের ভেতর দিয়ে স্টেশনের সীমানা পার হয়ে গেল। সে আর কখনো আরিয়ান হবে না, সে আর কখনো নিলয় হবে না, সে আর কখনো আরিয়ান হবে না, সে আর কখনো নিলয় হবে না। সে হয়ে থাকলো এক অবিনশ্বর ছায়া। ভোরের আলো যখন শহরের ওপর চাদর বিছিয়ে দিল, তখন শহরবাসী দেখলো এক অন্যরকম সকাল। স্টেশনে সেই পরিত্যক্ত রেল লাইনে পড়ে আছে কেবল দুমড়ে মুচড়ে যাওয়া একটি হুইল চেয়ার আর কিছু বিলাসবহুল পোশাকের ছিন্ন ভিন্ন অংশ।
আশরাফ নামে সেই আর্কিটেক্ট আজ ইতিহাসের আস্থা করে মিশে গেছে। ট্রেনের সেই বিশাল আকার লোহার চাকা শুধু একটা শরীরকে পিষে দেয়নি, পিষে দিয়েছে গত 20 বছরের এক বিষাক্ত রাজ। শহরের মেইন স্কোয়ারে তখন হাজার হাজার মানুষের ভিড়। সেবার পাঠানো সেই ভিডিও ফুটেজ তখন প্রতিটা টিভি স্ক্রিনে, প্রতিটা মোবাইল ফোনে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মানুষ স্তম্ভিত হয়ে দেখছে। যাকে তারা ভিখারি ভেবে করুণা করত, সেই আশরাফি ছিল তাদের জম। আর যাকে তারা সাধারণ এক শান্ত ছাত্র ভেবেছিল, সে আরিয়ানি ছিল তাদের ত্রাতা। যে বা লাইভ ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তার চোখে আজ জল, কিন্তু কণ্ঠে এক ধীর প্রত্যয়। শহরবাসী, আজ আমরা শুধু এক শয়তানের পতন দেখিনি, আজ আমরা এক মিথের জন্ম হতে দেখেছি। আরিয়ান বা নিলয়, যে নামেই আমরা তাকে ডাকি না কেন, সে আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে অন্যায় সহ্য করাও এক প্রকার অপরাধ। সে চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এখন আমাদের সবার বুকে আছে। সিটি কলেজের হোস্টেল রুম নম্বর 204। আজ রুমটি একদম ফাঁকা। পুলিশের সিল গালা তুলে নেওয়া হয়েছে। তানিয়া আজ সেখানে এসেছিল শেষবারের মতো। সে টেবিলের ওপর রাখা সে পুরনো জ্যামিতি বক্সটা হাতে নিল। বক্সের ভেতরে কোনো কম্পাস বা স্কেল ছিল না, ছিল কেবল একটা ছোট্ট চিরকুট। চিরকুটে আরিয়ানের সে পরিচিত হাতের লেখায় লেখা ছিল, তানিয়া, তোমার বাবাকে ক্ষমা করতে পারিনি বলে দুঃখিত, কিন্তু তোমার চোখের জল যেন কোনোদিন অন্যায়ের পক্ষে না ঝরে। ভালো থেকো। তানিয়া চিরকুটটা বুকে চেপে ফুপিয়ে কেঁদে উঠল। সে জানতো না এই ধ্বংসের আড়ালে একটা মনু ছিল, যা হয়তো তাকে ভালোবেসেছিল। শহরের ডক ইয়ার্ডের সেই পুরনো চিমনিটার ওপর দাঁড়িয়ে এক যুবক, তার হাতে সেই জং ধরা লোহার রড, যা এখন রক্ত আর ধুলোয় মাখা। সে শান্তভাবে আকাশের দিকে তাকালো। তার কানে এখন আর শোরগোল নেই, কেবল মায়ের সেই শান্ত গলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। নিলয়, তুই আজ রাজা, কিন্তু মনে রাখিস, আসল রাজা সেই যে সিংহাসনে বসে না, বরং মানুষের হৃদয়ে বাস করে। তুই এখন মুক্ত। মা, শহর এখন পরিষ্কার, কিন্তু এই পৃথিবীটা অনেক বড়। যেখানে অন্ধকার থাকবে সেখানেই আমাকে ফিরতে হবে। আমি আর আরিয়ান হতে পারবো না মা। আমি এখন কেবল এক নীরব যোদ্ধা। নিলয় তার বাইকের চাবিটা ঘুরে স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জনে ডক ইয়ার্ডের কবুতরগুলো একসাথে ডানা ঝাপটে উড়ে গেল। সে তার কালো হেলমেটটা পরে নিল। তার ব্যাগের ভেতরে এখনো সেই নীল ডায়েরিটা আছে, যেখানে পরবর্তী শহরের কিছু রাঘব বোয়ালদের নাম লেখা হয়ে গেছে। এই লড়াই শেষ নয়, এটা কেবল এক নতুন অধ্যায়ের শুরু। শহরের পুলিশ কমিশনার রহমান আজ নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বুঝে গেছেন যে কাজ হাজার হাজার পুলিশ অফিসার করতে পারেনি, তা এক যুবক করে দেখিয়েছে। তিনি তার ডেস্কে থাকা নিলয়ের সেই ভাঙা চশমাটার দিকে তাকিয়ে সেলুট দিলেন। জেবা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখল দূর দিগন্তের একটা ধুলোর রেখা মিলিয়ে যাচ্ছে। সে হাসল। সে জানে নিলয় কোনো দিনও সাধারণ জীবনে ফিরবে না। সে এখন বাতাসের মতো, সে এখন আগুনের মতো। নিলয় বাইকের গতি বাড়িয়ে দিয়ে বলল, বিদায় শহর, তোকে আমি লোহা দিয়ে গড়েছি, এখন তোকে রক্ষা করার দায়িত্ব তোদেরই। যদি কখনো আবার অন্ধকার নামে শুধু লোহার শিকলের শব্দ শুনিস, বুঝবি নিলয় ফিরে এসেছে। সূর্য এখন মধ্য গগনে। শহরবাসী তাদের দৈনন্দিন কাজে ফিরেছে, কিন্তু তাদের চোখ এখন আর ভয় নেই। আরিয়ান নামে সেই ইনোসেন্ট ছেলেটি তাদের সাহস দিয়ে গেছে। মাফিয়াদের সেই প্রাসাদগুলো এখন অনাথ আশ্রম আর স্কুল হচ্ছে। নিলয় দ্য আয়রন কিং গল্পটি আজ শেষ হলো এক সোনালী ভোরের প্রতিশ্রুতি দিয়ে। অন্ধকার চিরস্থায়ী নয়, কিন্তু লোহার জেদ চিরস্থায়ী। নিলয় এখন এক অবিনশ্বর ছায়া, এক অপরাজয়ী শক্তি।